ওকে, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমরা বোর্ড কোয়েশ্চেন গুলা একটু এমসিকিউ গুলো আমরা দেখব। মূলত টার্গেট হচ্ছে শর্ট সিলেবাস যে অধ্যায়গুলো কভার করে সেই সিলেবাসের থেকে যে এমসিকিউ গুলো কোয়েশ্চেন গুলা এসেছে আমরা সেই কোয়েশ্চেন গুলা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আশা করি সবাই ক্লাসে আছো। মনোযোগ সহকারে ক্লাসটি করবে। তো চলো আমরা ক্লাসে শুরু করি। তো আমাদের এখানে প্রথম এমসিকিউটা কি দেওয়া আছে? প্রথম এমসিকিউটা কি দেওয়া আছে? আম একটু এখানে অন করি। যারা উত্তর বলতে পারবা তুমি কমেন্ট সেকশনে তুমি উত্তরটা বলে দিও। যারা বলতে পারবা না আমি আলোচনা করছি, আলোচনাটা ভালো করে শোনো। যেমন প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে কোন দৈব পরীক্ষণে প্রাপ্ত সকল ফলাফলের সেটকে একত্রে কি বলে? একটা সংজ্ঞা, সুন্দর একটা সংজ্ঞা। মানে কোন একটা দৈব পরীক্ষায় যে সকল ফলাফল আসতে পারে সবগুলো ফলাফলকে আমি যদি একটা সেট আকারে লিখি তাহলে সেই সেটকে আমরা কি বলি? কে বলতে পারবা? নমুনা ক্ষেত্র। গুড। নমুনা ক্ষেত্র বলি। যেমন ধরো একটা ছক্কা নিক্ষেপ করছো। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে কি ফলাফল আসতে পারে তুমি জানো। যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এগুলো ফলাফল আসতে পারে। তাহলে এই ফলাফল সবগুলাকে আমি যখন একটা সেট আকারে লিখবো তখন সেটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। সেটা হচ্ছে কি? নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রকে কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে। কেন? কারণ কি নমুনা ক্ষেত্রে ইংলিশ কি বলতে পারবা? স্যাম্পল স্পেস। নমুনা ক্ষেত্রে ইংরেজিতে কি বলে? স্যাম্পল স্পেস। তাহলে আমি একটু ক্লিয়ার করে নিই চলো। ধরো তুমি একটা মুদ্রা নিক্ষেপ করবা, একবার নিক্ষেপ করবা। তাহলে কি ফলাফল আসতে পারে? হেড আর টেল আসতে পারে। তাহলে এই হেড আর টেল এইটা হচ্ছে আমার একবার মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। আচ্ছা আমি যদি মুদ্রা দুইবার নিক্ষেপ করি অথবা দুইটা মুদ্রাকে একসাথে একবার নিক্ষেপ করি তখন তখন নমুনা ক্ষেত্রটা কি হবে? নমুনা ক্ষেত্র হবে এইচএইচ, এইচটি, টিএইচ, টিটি। এই ঠিক আছে। আর নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানকে আমরা নমুনা বিন্দু বলি। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানকে আমরা কি বলি? নমুনা বিন্দু। আরেকটা জিনিস বলে দিলাম, নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদান অথবা এভাবে বলতে পারো কোন দৈব পরীক্ষার প্রতিটি ফলাফল এক একটি নমুনা বিন্দু। এটাও বলা যায় দৈব পরীক্ষার প্রতিটি ফলাফল এক একটি নমুনা বিন্দু অথবা নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানকে এক একটি নমুনা বিন্দু বলে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ তোমাদেরকে জেনারেট করি চলো। দেখো এটা একটু লিখে রাখো যে একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা হবে, এমসিকিউতে আসবে, নমুনা বিন্দুর সংখ্যা 2 টু দি পাওয়ার n টি, 2 টু দি পাওয়ার n। আর যদি একটি ছক্কা নিক্ষেপ করি কয়বার? n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 6 টু দি পাওয়ার n, 6 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স জেনে নিলা। আমি একটু কমেন্টে চেক করি। ওকে, এবার আসো নমুনা ক্ষেত্রটা ক্লিয়ার হলো, আবার নমুনা বিন্দু সাথে সাথে আরো কয়েকটা ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু ছোট করি, বেশি জায়গা নিয়ে ফেলছে, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আসেন পরেরটাতে আমরা যাব। পরের এমসিকিউটা কি বলেছে? ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা। ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা কি ধরনের ঘটনা? দেখি আমি একটু সময় দিব, কারা কারা পারবে? ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা কি? যে কোনো সংখ্যা, কোনো বলে নাই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এসব বলে নাই, কেমন বলছে যে কোনো সংখ্যা। তাহলে একটা না একটা সংখ্যা তো আসবেই, হ্যাঁ 1 2 3 4 5 6 যে কোনো একটা সংখ্যা তো আসবেই। হ্যাঁ তাহলে এটা হচ্ছে নিশ্চিত ঘটনা, কারণ এটা কনফার্ম। তাহলে এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। তাহলে এটার সাথে আমরা একটু বলে ফেলি চলো। আহ, এটা হচ্ছে নিশ্চিত ঘটনা, বুঝে গেছো। এখন এটার সাথে আমরা একটু তিনটে ইনফরমেশন দিয়ে দিই। একটা হচ্ছে কোনো ঘটনা নিশ্চিত ঘটনা কখন বলবে? কোনো একটা ঘটনার সম্ভাবনা যদি 1 হয়, সম্ভাবনা 1 হলে তাহলে নিশ্চিত ঘটনা। কি ঘটনা? নিশ্চিত ঘটনা। আমি কিন্তু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করব, শুধুমাত্র সলভ করে দিয়ে যাব না। তারপর কোনো একটা ঘটনার সম্ভাবনা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা। আর কোনো ঘটনার সম্ভাবনা যদি তোমার 0 থেকে বড়,
কিন্তু 1 থেকে ছোট হয়, মানে 0 এবং 1 এর মাঝামাঝি হয়, কোন একটা মান হয়, তাহলে এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। কি ঘটনা? অনিশ্চিত ঘটনা। মনে থাকবে? আচ্ছা। তাহলে তাহলে আমাদের এখানে যে বলল, এই ধরো তুমি এভাবে চিন্তা করো না, আমি তোমাকে এভাবে বলি। কেউ একজন বাজি ধরছে, হ্যাঁ? ছক্কা খেলায় বাজি ধরছে এবং সে বলছে যেকোনো সংখ্যা আসুক, আমি সবগুলো সংখ্যাতেই কি করলাম? বাজি ধরলাম। মানে যেকোনো সংখ্যা আসলেই হবে। তাহলে সে অবশ্যই জিতবে। কারণ একটা সংখ্যা তো আসবেই। তাহলে যেকোনো সংখ্যা আসা ঘটনা, এটা কি ধরনের ঘটনা? নিশ্চিত ঘটনা। কারণ এটা মাস্ট আসবেই। ঠিক আছে? ওকে, এতটুকু গেল। এরপরে চলো পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ কি বলল? যে একটি ঝুড়িতে ৩টি লাল, ৪টি কালো, ৫টি সাদা মোজা আছে। ৩টি লাল, ৪টি কালো, ৫টি সাদা মোজা আছে। মিজান ঝুড়ি হতে ২টি মোজা দৈবভাবে নিলেন। তাহলে মোজা ২টি লাল রঙের পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা আগে এগুলো একটু লিখি চলো। তাহলে কি, কি আছে? তাহলে এখানে লাল রঙের মোজা আছে কয়টা? ৩টা। তারপরে কালো রঙের মোজা আছে কয়টা? ৪টা। তারপরে তোমার সাদা রঙের হোয়াইট চিন্তা করি, আছে মোজা কয়টা? ৫টা আছে। তো টোটাল মোজা আছে কয়টা? টোটাল মোজা আছে তোমার আম ৯টি ১২টি। ঠিক আছে? তো এখান থেকে কয়টা সে পিক করছে? সে ২টা পিক করছে। ২টা মোজা বাছাই করছে। এখন তা বলল যে ২টা রঙই লাল রঙের হইতে হবে। তাহলে কি করবা? এরকম বাছাইয়ের ক্ষেত্রে নিচে হবে মোট বাছাই। তো মোট বাছাই মানে হচ্ছে ১২টা থেকে ২টা কত উপায়ে বাছাই করতে পারবে। আর উপরে হচ্ছে তুমি কোন রঙেরটা চাচ্ছ? লাল রঙেরটা চাচ্ছ। কয়টা চাচ্ছ? ২টা, তাই তো? তাহলে লাল রঙের মোজা আছে কয়টা? ৩টা। তাহলে ওই ৩টা থেকে ২টা এত উপায়ে বাছাই করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা আনসার কত? ক্যালকুলেটর দিয়ে দাও। সরাসরি ক্যালকুলেটর দিয়ে দিতে পারবা। 3C2 ডিভাইড বাই 12C2। আনসার হচ্ছে তোমার 1/22। 1 ডিভাইড বাই 22। ঠিক আছে? আনসার চলে আসছে। গুড। এবার আসেন। এরপর ৪ নাম্বার কি বললো? আমরা ৪ নাম্বারে যাই। দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে প্রাপ্ত নমুনা বিন্দুর সংখ্যা। দেখছো, দুটি ছক্কা একত্রে, তাহলে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা অথবা দুটি ছক্কাকে একত্রে একবার নিক্ষেপ করা। কিছু আগে দেখিয়ে দিলাম 6 টু দি পাওয়ার n, 6 টু দি পাওয়ার n। তাহলে এখানে কত হবে? যেহেতু দুইটা, তাহলে 6 স্কয়ার। কয়টা হবে? 6 স্কয়ার হবে। আমি এটাকে একটু বড় করি, সো এখানে লিখলে মনে বেটার হবে, আমার জন্য সোজা হবে জিনিসটা, তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে। হুম, দেখো একটু ছোট করে দিই। হুম, তাহলে দেখো দুটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, দুটি ছক্কা একত্রে নিক্ষেপে নমুনা ক্ষেত্র, তাহলে এটা হবে কত? 6 স্কয়ার। 6 স্কয়ার, 6 স্কয়ার, তাহলে এখানে 36 হবে। কত হবে? 36। ঠিক আছে? ইজি। তাহলে যদি এখানে তোমার বলতো যে ৩টি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, ৩টি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, তাহলে কি করতা? ৩টা ছক্কা নমুনা ক্ষেত্র তো 6 কিউব। যদি বলতো যে ৪টা ছক্কা আমি একত্রে নিক্ষেপ করব, ৪টা ছক্কা একত্রে নিক্ষেপ করব, তাহলে দেবো কত? 6 টু দি পাওয়ার 4। ঠিক আছে? পারা যাবে। আচ্ছা, এবার আসেন ৫ নাম্বার। সম্ভাবনা বিন্যাসের শর্ত একদম মুখস্থ আমাদের। সম্ভাবনা বিন্যাস হইতে হলে অবশ্যই তার কি হইতে হবে? সম্ভাবনাটা ধনাত্মক হইতে হবে। তারপর হচ্ছে সবগুলো মানের সম্ভাবনার যোগফল কত হইতে হবে? ১ হতে হবে। এটা হচ্ছে সম্ভাবনা বিন্যাসের শর্ত। মনে আছে? ওদের ২। তাহলে সম্ভাবনা বিন্যাসের শর্ত। তাহলে এখানে কোনটা কোনটা হলো? এইটা আর এইটা, তাই না? আচ্ছা, এটার সাথে রিলেটেড আরো একটা আছে না? সম্ভাবনা ঘনত্ব ফাংশন। মানে যদি অবিচ্ছিন্ন দেবচলক হয়, তাহলে সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তো ওইটার বেলায় কি হবে? সেম f(x) > 0, আর একটা হচ্ছে সামেশন ইন্টিগ্রেশন হবে আর কি। লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত সবগুলোকে যোগ করলে সামেশন f(x) dx এগুলো কি হইতে হবে? 1 হইতে হবে। এটা হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশনের শর্ত। আর এইটা হচ্ছে সম্ভাবনা ফাংশনের শর্ত। সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন পার্থক্য কি? সম্ভাবনা ফাংশন হচ্ছে তোমার কি বলতে পারবা? বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে, আর অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন। স্যার কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিব, যদি তোমরা মনোযোগী থাকো আমি অনেকগুলো ইনফরমেশন দেওয়ার ইচ্ছা আছে। এবার আসেন, এখন দেখো তো, এখন আমি একটা কথা বলে ফেলি, চলো সম্ভাবনা ফাংশন জিনিসটা কি? ডেফিনিশন হিসেবে আসতে পারে, ডেফিনিশন হিসেবে আসতে পারে। সম্ভাবনা ফাংশন হচ্ছে কি? যে গাণিতিক সূত্রের সাহায্যে আমরা
বিচ্ছিন্ন দ্বৈব চলকে একটা মান দিব, সে আমাকে একটা ওই মানের সম্ভাবনা দিবে। ঠিক আছে? তো সম্ভাবনা ফাংশন হচ্ছে কি, যে গাণিতিক সূত্রের সাহায্যে আমরা বিচ্ছিন্ন দ্বৈব চলকের প্রতিটা মানের সম্ভাবনা নির্ণয় করতে পারি, তাকে আমরা কি বলি, সম্ভাবনা ফাংশন বলি। ঠিক আছে? আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে কি, যে গাণিতিক সূত্রের সাহায্যে কোনো অবিচ্ছিন্ন দ্বৈব চলকের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা পাওয়া যায়, তাকে আমরা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলি। তাহলে সম্ভাবনা ফাংশনকে প্রকাশ করা হয় পি অফ এক্স দিয়ে, আর সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে প্রকাশ করা হয় এফ অফ এক্স দিয়ে। ঠিক আছে? বুঝে গেছো? হুম, হুম। 4 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিতে বলছে একজন। 4 নাম্বারটা কি বলছে? ওই যে ২ টি ছক্কা একত্রে নিক্ষেপ করা, মানে কি একটা ছক্কা ২ বার নিক্ষেপ করা যে কথা, ২ টি ছক্কা একত্রে নিক্ষেপ করাও একই কথা। কেমন? একটি ছক্কা ২ বার নিক্ষেপ করা যে কথা, ২ টি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করাও একই কথা। তোমরা কি আছো? আসো, তাহলে এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি। তারপর 6 নাম্বার বলছে কি, সম্ভাবনা যোগসূত্র কয়টি? সম্ভাবনা যোগসূত্র হচ্ছে 2টি। সম্ভাবনা যোগসূত্র কয়টা? 2টা। একটা বর্জনশীলের জন্য, একটা অবর্জনশীলের জন্য। একটা বর্জনশীল, একটা অবর্জনশীল। সম্ভাবনা যোগসূত্র 2টা। যেমন ধরো অবর্জনশীল যদি হয়, তাহলে এ ইউনিয়ন বি সমান হবে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। এটা হচ্ছে কখন? অবর্জনশীলের জন্য। আর বর্জনশীলের জন্য কি হবে? যদি এ আর বি বর্জনশীল ঘটনা হয়, তাহলে সম্ভাবনা যোগসূত্র হবে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি। ঠিক আছে? তাহলে সম্ভাবনা যোগসূত্র কয়টা? 3টা, সরি 2টা। সম্ভাবনা যোগসূত্র 2টা। এরপরে আসেন 7 নাম্বার। y ইকুয়াল টু এত হলে ভেরিয়েন্স x ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে ভেরিয়েন্স y ইকুয়াল টু কত? তো এটা একদম শর্টকাটে আমরা ভেরিয়েন্সের যে প্রপার্টিজ বা ধর্ম আছে, সেটার সাহায্যে আমরা কি করতে পারবো? এটা ইজিলি করে ফেলতে পারবো। তো চলো সেটা দেখাই দিই। সেটা কি দেখো, এখানে দেওয়া আছে কত? y ইকুয়াল টু 5x প্লাস 7 দেওয়া আছে। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটা আমি একদম ক্লিয়ার খাতাতে দেখাই। হ্যাঁ, তো ক্লিয়ার খাতাতে দেখাতে গেলে আমাকে কি করতে হবে? এটা ছোট করতে হবে। এটা ছোট করতে হবে, ছোট করি, চলো এই ছোট করে রাখলাম এক পাশে। কেমন? তাহলে এখন এখান থেকে দেখাই। তো দেখো y ইকুয়াল টু কি দেওয়া আছে প্রশ্নে? 5x প্লাস 7। y ইকুয়াল টু 5x প্লাস 7। আচ্ছা, এখান থেকে আমাদের কি দেওয়া আছে? ভেরিয়েন্স x ইকুয়াল টু দেওয়া আছে তোমার 3 মেবি। আমি প্রশ্নটা একসাথে দেখতে পাচ্ছি না। 3। আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে বের করব? চলো এখানে কিন্তু আমি কয়েকটা এক্সট্রা ইনফরমেশন তোমাকে দিব। সো রেডি? তো আমাকে ভেরিয়েন্স y বের করতে বলছে, ভেরিয়েন্স y। চলেন, তো ভেরিয়েন্স নিলাম উভয় পাশে। ভেরিয়েন্স 5x প্লাস 7, ওকে। এবার আলাদা আলাদা করে দিলে ভেরিয়েন্স 5x প্লাস ভেরিয়েন্স 7। আচ্ছা, তাহলে এই 5টা বাইরে চলে আসলে 5 স্কোয়ার হয়ে যাবে। ভেরিয়েন্সের বেলায় ধ্রুবক যদি সামনে চলে আসে স্কোয়ার হয়ে যায়। আর ধ্রুবকের ভেদাঙ্ক 0, তাহলে ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে একটা ইনফরমেশন, ভেরিয়েন্স ধ্রুবক ইকুয়াল টু 0। যে কোনো ধ্রুবকের যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক 0 হবে। ধ্রুবকের ভেদাঙ্ক কি হবে? 0 হবে। চলো স্যারের সাথে মুখস্থ করে ফেলো, বুঝে ফেলো। তো ধ্রুবকের ভেদাঙ্ক 0, তারপরে হচ্ছে কি, যদি কোনো একটা ধ্রুবক চলকের সাথে গুণ আকারে থাকে, সেটাকে যখন আমি বাইরে আনবো, তাহলে সেটা স্কোয়ার হয়ে যাবে। এই দুইটা প্রপার্টিজ এখানে ইউজ করছি। ঠিক আছে? তো এইটা পাশাপাশি এবার আমরা এটাও এর সাথে মিল আছে এরকম একটা জিনিস দেখেই বলে দিই। সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা। তাহলে কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা সেই ধ্রুবকটাই হয়। তারপরে হচ্ছে কি, যে কোনো ধ্রুবক যদি চলকের সাথে গুণ আকারে থাকে, তাহলে ওটা যদি বাইরে নিয়ে আসি, তাহলে গাণিতিক প্রত্যাশার বেলায় কি হবে? জাস্ট স্কোয়ার হবে না, জাস্ট ওইটাই হবে, এ। এইটা হবে। ঠিক আছে? এগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে আসেন এখানে বসিয়ে দিই।
তাহলে কত হচ্ছে 25, আর এখানে মান দেওয়া আছে কত 3, আর ধ্রুবকের বেদাঙ্গ তো 0, তো 3 25 কত 75, 3 25 কত 75, ঠিক আছে? তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে আসেন এবার 8 নাম্বারটা দেখি। ওয়ালাইকুম আসসালাম, কারা কারা আছো আমাদের সাথে? আমাদের সাথে কারা কারা আছে দেখি। স্যার তৌকিত আজওয়ার, স্যার আপনার ক্লাস এমসি ক্লাসগুলো দেখলেই ফাইনাল কমনে আসে এক্সামে। আলহামদুলিল্লাহ স্যার, আমাদেরকে হয়তো আর এমন ক্লাস উপহার দিতে পারবেন না। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ফাতিন। ঠিক আছে, এবার আমরা পড়াতে যাই, চলেন। 8 নাম্বারটা কি বলেছে? যে ওয়াই একটি দৈব চলক, সি একটি ধ্রুবক হলে, এই যে কিছুক্ষণ আগে আমি উল্লেখ করলাম না, দেখছো মাত্র কমন পেয়ে গেলা, এই যে এখনো স্ক্রিনে লেখা আছে। তাহলে তুমি নিজে এখন বের করে ফেলতে পারবা কোনটা এখানে রাইট। প্রথমটা কি সঠিক হবে? প্রথমটা প্রথমটা এই যে ধ্রুবকের বেলায়, সরি বেদাঙ্কের বেলায় ধ্রুবক যদি থাকে, ধ্রুবকটা বাইরে আসলে এটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা কি রাইট হবে অর নট? রাইট অর নট একটু বলেন। তাহলে এখানে তোমরা পারা উচিত। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 1 আর 3। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? 1 এবং 3 হবে। 1 এবং 3। সঠিক উত্তর 1 3। ওকে, এরপর আসেন পরটাতে যাই। তাহলে কোন দৈব চলক z এর সমানুপাতিক দেয়া আছে, আমাদের k এর মান বের করতে বলছে। এরকম ধ্রুবকের মান বের করতে বললে আমরা কি করব? সবগুলো মানের সম্ভাবনা যোগফল করে 1 লিখে দিব। দেন ওখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করে ওখান থেকে আমরা কি করব? ধ্রুবক যেটা জানা আছে, যেটা আননোন, সেটা মান বের করে ফেলবো। তো চলো আমি এটা একটু করে দেখাই। z-5, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? probability z equal to z-5 divided by k, আর এখানে z এর মান কত বলছে? z এর মান 6 7 8 9, 6 7 8 9, 6 7 8 9। তাহলে আসো, তাহলে 6 7 8 9, এটা কিন্তু সিকিউ তো আসে, সো একটু মনোযোগ দিয়ে করো। তাহলে এরকম আসলে আমরা কে এর মান বের করতে বলছি, তো তাহলে আমরা কি করব? সামেশন pz equal to 1 ধরবো, তারপরে সবগুলা z এর মান এখানে বসাবো, সবগুলা z এর মানের সম্ভাবনা যোগফল বের করব। এই যে 8 9 equal to 1। এবার আমরা এই যে এটা মান কোত্থেকে পাবো? এটা মান কোত্থেকে পাবো? এইখানটাতে z এর জায়গায় 6 বসাবো। তাহলে 6 বসালে কত হয়? 6 বিয়োগ 5 ডিভাইড বাই k। তো 7 মাইনাস 5 ডিভাইড বাই k। তারপর হচ্ছে কত? 8 মাইনাস 5 ডিভাইড বাই k। তারপর 9 মাইনাস 5 ডিভাইড বাই k ইকুয়াল টু 1। তাহলে এখানে কত আসে উপরে? 1 ডিভাইড বাই k, 2 ডিভাইড বাই k, 3 ডিভাইড বাই k, তারপরে 4 ডিভাইড বাই k ইকুয়াল টু 1। তাহলে লসাগু করলে কি দাঁড়ায়? যে k, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু k। তার যোগফল কত আসে উপরে? এটা এত বড় না, তুমি যেটা ভাবেন, আমরা তো আস্তে আস্তে করতেছি, কিন্তু তুমি যখন যেটা পারবা তখন দ্রুত করতে পারবা। ঠিক আছে, আমি তো ভেঙে ভেঙে করছি। তাহলে 10 k1, তাহলে k এর মান কত হবে? k সমান হবে 10, এক্স্যাক্টলি 10। k এর মান কত? 10। ঠিক আছে, k এর মান 10। গুড, অনেকেই পারছে। রাকিব শাহরিয়ার পারছে, তারপরে হচ্ছে আদিল পারছো, হ্যাঁ, আরাফাত, আদিলা, আনাফ, সবাই পারছো। গুড। আচ্ছা, এই তো পারতেছো। চলো এবার পরটাতে দেখি কি বলছে। উপরে যাই। হ্যাঁ, এখানে কি বলছে? পরিমিত বিন্যাসের ক্ষেত্রে আছে। পরিমিত বিন্যাস অধ্যায় 6। এটা প্রয়োজন নেই, আমি একটু তোমাদের কোনো ইনফরমেশন মাথায় রাখার জন্য নিষেধ করি। যাও, এটা আমাদের কোন, এটা শর্ট সিলেবাসে নেই, অধ্যায় 6তে এটা, হ্যাঁ, এটা অধ্যায় 6তে আছে। আচ্ছা, দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? পারি? দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? দ্বিপদী বিন্যাসের পরামিতি হচ্ছে কয়টি? দুইটি। পরামিতি কয়টি? দুইটি। দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? দুইটি। কে কে? এন আর পি। কে কে? এন এবং পি। চলো এখান থেকে ইনফরমেশন শিখি। দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? এন পি। দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? এন পি। মুখস্থ হয়েছে? আচ্ছা, এখন এখান থেকে আমি কিছু ইনফরমেশন তোমার সাথে শেয়ার করি, চলো। দ্বিপদী বিন্যাসের পরামিতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে পি। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনটা কেমন? এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স।
পাশে কি লিখবা x = 0 1 2 ডট 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 n পর্যন্ত, ঠিক আছে, সম্ভাবনা ফাংশন। তার দ্বিপদী বিন্যাসের এখানে এই যে তোমার এখানটাতে n এর মানটা কি, n টা হচ্ছে চেষ্টার সংখ্যা, n হচ্ছে কি চেষ্টার সংখ্যা, পরীক্ষায় আসবে যে n দ্বারা কি বোঝায়। p হচ্ছে সফলতার সম্ভাবনা, p হচ্ছে সফলতার সম্ভাবনা, সফলতার সম্ভাবনা। একজন কমেন্ট করছো স্যার পিডিএফ দিয়ে, নো কোনো পিডিএফ লাগবে না, আপনি এখানে মনোযোগ দেন, 100% মনোযোগটা এখানে দাও, এখন শিখে নাও, আর কোনো সময় নাই যে তোমার পরে করতে হবে, সময় নেই, এখন এখানে শিখে ফেলো। আর কি হচ্ছে বিফলতার সম্ভাবনা, বিফলতার সম্ভাবনা, বিফলতার সম্ভাবনা। ঠিক আছে, এরপর আর কি কি ইনফরমেশন দেওয়া যেতে পারে আপনাদেরকে। দ্বিপদী বিন্যাসের গড় কত, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি, গড় হচ্ছে কত এনপি, মনে আছে। দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক কত এনপি কিউ, এনপি কিউ। দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান কত, তাহলে √এনপি কিউ, মনে থাকবে। আচ্ছা, মনে রাখবা দ্বিপদী বিন্যাসের গড় কখনো ঋণাত্মক হয় না, দ্বিপদী বিন্যাসের গড় সর্বদা ধনাত্মক, দ্বিপদী বিন্যাসের গড় সর্বদা ধনাত্মক হবে, ঠিক আছে। ভেদাঙ্ক তো অলওয়েজ ধনাত্মক। তারপর আর কি বলবো, আর কি বলবো বলেন। দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্ক, বঙ্কিমতাঙ্ক √β1, সূত্র কি কিউ মাইনাস পি ডিভাইড বাই √1 এনপি কিউ। দ্বিপদী বিন্যাসের সূচলতা, সূচলতা হচ্ছে কি β2 3 + 1 - 6p কিউ ডিভাইড বাই এনপি কিউ, ঠিক আছে। তাহলে তুমি খেয়াল করো এনপি কিউর মান জানা থাকলে কাজ শেষ। আচ্ছা, পি এবং কিউর মধ্যে একটা সম্পর্ক আছে, p + q = 1, তাহলে এখান থেকে পি অথবা কিউ যে কোনো একটা জানা থাকলে তুমি অপরটা বের করতে পারবা, ঠিক আছে। তাহলে অনেকগুলো ইনফরমেশন তোমাকে দিয়ে দিলাম। তারপরে আবার হচ্ছে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে n এর মানটা কত হয় এটা বলে দিই। n এর মান হচ্ছে 30 এর ছোট, n এর মান 30 এর চেয়ে কম থাকে। p এর মানটা 0.1 থেকে বড় হয়, ম্যাথ করার সময় কাজে লাগবে, ম্যাথ করার সময় কাজে লাগবে। p এর মান 0.1 থেকে বড় হয়, আর n এর মানটা মোটামুটি আমরা ছোট পরিসরে বা যখন নমুনাটা ছোট নমুনা হয়, I mean 30 এর থেকে কম হয়, তখন আমরা মূলত দ্বিপদী বিন্যাসটা ইউজ করি। তাহলে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম স্যার। পরে দেখবো এরকম কিছু না, আপনি এখন থেকে দেখেন, এখনই শিখে ফেলেন, কারণ পরীক্ষা তো সময় নেই আর। তুমি এই ক্লাসটা করতেছো, সময়টা দিচ্ছ, সময়টা কাজে লাগাও। ঠিক আছে, এ তো বুঝে গেছে। আর কি আর কি, চলো আরো দেখি। কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, তখন দেখবে ব্রেন অ্যাক্টিভ থাকবে, পড়াটা বুঝতে সুবিধা হবে। আসেন পড়াটা দেখি। দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য, দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য, এখন এই যে মাত্র অনেকগুলো লিখলাম, এখন তুমি পারবা। বলো দ্বিপদী বিন্যাসে কি কে বড় হয়, গড় বড় না ভেদাঙ্ক বড়? ভুল, দ্বিপদী বিন্যাসে ভুল, প্রথমটা ভুল, দ্বিতীয়টা কি ভুল? দ্বিপদী বিন্যাসে গড় আর ভেদাঙ্ক কি সমান হয়? না, এটাও ভুল। তাহলে 3 নাম্বারটা কি বলছে, গড় হচ্ছে এনপি, হ্যাঁ এটা রাইট। তাহলে এখানে সঠিক উত্তর তো 3 দেওয়া আছে, নাই তো, তাহলে অপশনে নাই, তাহলে তো ভুল করছে প্রশ্নে। কিন্তু আমরা এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্ন অনুযায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে 3, সঠিক উত্তর হচ্ছে কে 3, ঠিক আছে না, আমরা পারি। তারপর আসেন 13 নাম্বার, পৈশবিন্যাসের গড় 4 হলে পরিমিত ব্যবধান কত? আরো সহজ, গড় 4 পরিমিত ব্যবধান কত? তাহলে বলো পৈশবিন্যাস, পৈশবিন্যাস নিয়ে আলোচনা করি, চলো। পৈশবিন্যাস, পৈশবিন্যাসের সম্বন্ধ ফাংশনটা কি? পৈশবিন্যাসের সম্বন্ধ ফাংশন হচ্ছে এটা e টু দি পাওয়ার মাইনাস থেটা, থেটা টু দি পাওয়ার x ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল। x এর মান কত হবে? 0 1 2 করে করে ইনফিনিটি পর্যন্ত, যেখানে তোমার দ্বিপদী বিন্যাসে n পর্যন্ত ছিল, এখন এটা একটু বড় বড় নমুনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা পরামিতি হচ্ছে একটা, পরামিতি কয়টা? একটা, পরামিতি হচ্ছে একটা, সেটা হচ্ছে থিটা, ঠিক আছে। কোথাও কোথাও থিটা দেয়, কোথাও m ইউজ করে, কোথাও ল্যামডা ইউজ করে, কোনো সমস্যা নেই, একই কথা, কেমন? পরামিতি কয়টি? একটি, পরামিতি কয়টি? একটি। তারপরে আসেন দ্বিপদী বিন্যাসের গড় কত? দ্বিপদী বিন্যাসের গড় কত? দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে তোমার থেটা, মানে ওই পরামিতিটা। দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক কত? দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক কত? হ্যাঁ, দ্বিপদী বিন্যাসের গড় সর্বদা ধনাত্মক। দ্বিপদী বিন্যাস তারপরে পরিমিত পৈশ বিন্যাস দুটোটার গড় সর্বদা ধনাত্মক হবে। তাহলে ভেদাঙ্ক কত? থিটা। তো ভেদাঙ্ক যদি থিটা হয়, তাহলে তোমার কি বলে পরিমিত ব্যবধান কত হবে? √θ হবে, তাই না? আচ্ছা, তারপরে আর কি কি জানতে চাও? আর কি জানতে তুমি তো খেয়াল করবা, দেখবা, খেয়াল করলে দেখবা পশুবিন্যাসের বেলায় গড় আর ভেদাঙ্ক সমান,
কিন্তু দ্বিপদী বিন্যাসে গড়টা বড়, ভেদাঙ্কটা ছোট ছিল। তারপরে পৈষ্য বিন্যাসে তোমার বঙ্কিমতাঙ্ক 1/√θ, সূচলতা হচ্ছে কত 3 + 1/θ। আরেকটা জিনিস মনে রাখো, সর্বদা মনে রাখো যে কি বলছি যে এটা বেলায় গড় অলওয়েজ ধনাত্মক, অলওয়েজ কি হবে ধনাত্মক হবে, তার মানে থিটাটা অলওয়েজ ধনাত্মক মানে আসবে। তাহলে ওখান থেকে একটা ডিসিশন তুমি নিয়ে ফেলতে পারবা যে পৈষ্য বিন্যাস সর্বদা একদম সর্বদা ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম, চোখ বন্ধ করে ম্যাথ করাও লাগবে না, পৈষ্য বিন্যাস বললেই বুঝে যাবে এটা ধনাত্মক বঙ্কিম। আর হচ্ছে অতি সুচালো, অতি সুচালো, অতি সুচালো নিবেশন। ঠিক আছে, পৈষ্য বিন্যাসের আকার ও আকৃতি বলে, অনেক ক্যালকুলেশন করতে দেয়, ডাজন্ট ম্যাটার, আমরা সবসময় লিখে দিব কি, কারণ এটা সর্বদা ধনাত্মক বঙ্কিম হয় আর সর্বদা অতি সুচালো হয়। ঠিক আছে, ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। তো আমাদের এখানে কি বলছে, প্রশ্নে কি বলছে, প্রশ্নে কি বলছে যে কোন একটা পৈষ্য বিন্যাসের গড় হচ্ছে 4, তাহলে পরিমিত ব্যবধান কত, তো গড় 4। ঠিক আছে, তো গড় 4, গড় মানে কি এক্সপেকটেশন এক্স ইকুয়াল টু কত 4। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন এক্স কি থিটা, থিটা ইকুয়াল টু 4। আচ্ছা, থিটা যদি 4 হয় তাহলে আমাদের কি বলছি, পরিমিত ব্যবধান হচ্ছে √x, √ভেরিয়েন্স এক্স, তো ভেরিয়েন্স এক্স হচ্ছে থিটা, তাহলে এখন থিটা মান তো 4 পেয়েছি, তাহলে আমি পরিমিত ব্যবধান কত বলো, পরিমিত ব্যবধান হচ্ছে 2, পরিমিত ব্যবধান কত 2, পরিমিত ব্যবধান 2। ক্লিয়ার, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার তোমাদের? আচ্ছা, তাহলে আমাদের এখানে যে এমসিকিউটা দিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর কি বলছে যে একটি কম্পিউটার দোকানের ল্যাপটপ বিক্রয়ের সংখ্যা দ্বিপদী বিন্যাস মেনে চলে, যার গড় 6, পরিমিত ব্যবধান কত √2 দেওয়া আছে। তো প্রশ্ন বলে দিছে দ্বিপদী বিন্যাস মেনে চলে, ঠিক আছে। এখন আমাদেরকে গড় জানা আছে আর পরিমিত ব্যবধান জানা আছে, গড় জানা আছে, কি জানা আছে, পরিমিত ব্যবধান জানা আছে। এখান থেকে আমরা এন এর মান বের করবো, তারপর আর কি বলবো এগুলো সেগুলো বের করবো, যেহেতু দ্বিপদী বিন্যাস। ওকে, দেখা যাক, চলো ম্যাথ করে দেখানো লাগবে না। ওকে, আচ্ছা বুঝছো। তো দেখো, তাহলে একটি কম্পিউটার দোকান ল্যাপটপ বিক্রয়ের সংখ্যা দ্বিপদী হচ্ছে, গড় 6, পরিমিত ব্যবধান 2, তো গড় কত, আচ্ছা গড় হচ্ছে এনপি, পরিমিত ব্যবধান, তাহলে আমরা একটু করে দেখাই, চলো ফটাফট করে দেখাই। গড় 6, তো গড় হচ্ছে এক্সপেকটেশন এক্স, দ্বিপদী বিন্যাস কিন্তু মনে রাখতে হবে তুমি কোন বিন্যাস এটা করছো, আর পরিমিত ব্যবধান ভেরিয়েন্স এক্স হচ্ছে কত √2। আচ্ছা, তাহলে আমরা দ্বিপদী বিন্যাসের গড় কত জানি, এনপি, এনপি সমান 6, আর এখানে জানি ভেরিয়েন্স এক্স মানে কত এনপি কিউ, তাই না, দ্বিপদী বিন্যাসের এনপি কিউ সমান √2, তাহলে বর্গ করলে কি হয়, এনপি কিউ রুট চলে গেল। আচ্ছা, তাহলে এখানে দেখো এই এনপি এর মান কত 6, তাহলে এখানে আমি যদি 6 ইন্টু কিউ বসাই 2, তাহলে কিউর মান কত 1/3 হবে, কেমন, এটা হচ্ছে কিউর মান। তো কিউর মান জানা থাকলে পি এর মান বের করতে পারি 1 - কিউ দিয়ে, তাহলে হবে কত 2/3। তাহলে আমার পি এর মানও জানা হয়ে গেছে, পি এর মানও জানছি। এবার পি এর মানটা এখানে বসাই দিই, পি এর মান হচ্ছে 2/3 6, তাহলে এখানে এন সমান কত হবে 318, 18 কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে এন এর মান হচ্ছে 9। তাহলে ওরা কি চেয়েছে, পরীক্ষা প্রশ্নে কি চেয়েছে, যা চাইছে আমরা বের করে ফেলতে পারছি। ওরা হচ্ছে এন, এন এর মান কত, তাহলে 9, এন এর মান কত 9, এই তো পেয়ে গেছো। এবার বলছে কি উদ্দীপকে প্রদত্ত বিন্যাসটি কি ধরনের বঙ্কিম। দেখো, এটা করার জন্য অনেকে হয়তো বা ভুলে বা অনেকে এটা শর্টকাট শিখে দিই, অনেকে তোমরা সূত্র অ্যাপ্লাই করবা, কেমন যে স্যার বঙ্কিমতা বের করতে বলছে, দেখো বঙ্কিমতার সূত্র তো আমরা জানি কি বিটা 1 = কিউ মাইনাস পি ডিভাইড বাই √n p q, কেমন, এই সূত্রে বসাবা, অনেক ক্যালকুলেশন করবা, সময় লাগবে, অনেক ক্যালকুলেশন করবা, সময় লাগবে। সো আমি টেকনিকটা শিখাই দিই, একদম সহজ টেকনিক। দেখো, এখানে দেখো পি কিউ, পি আর কিউর মধ্যে কে বড়, যদি কিউ বড় হয় তাহলে ধনাত্মক বঙ্কিম, যদি কিউ বড় হয় তাহলে আমি একটা ইনফরমেশন লিখে রাখি, যদি সরাসরি মানে ম্যাথ না করে বলে বলতে পারবা, যদি কিউটা পি থেকে বড় হয় তাহলে ধনাত্মক বঙ্কিম। দ্বিপদী বিন্যাসের বেলায় তুমি ম্যাথ করা লাগবে না, যেহেতু পি কিউ বের করছি, তাহলে এখানে আমার ওখানে যাওয়া লাগবে না, আমি এখান থেকে ডিসিশন নিয়ে বলতে পারবো। আর কিউটা যদি ছোট হয়, কিউটা যদি ছোট হয় তাহলে ঋণাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম। আর যদি কিউ আর পি সমান হয় তাহলে এটা সুষম, সুষম। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, এখানে কিউ বড় না পি বড়, এখানে পি বড়, এখানে পিটা বড়, তাহলে পিটা বড় হলে ঋণাত্মক বঙ্কিম, ওই যে পিটা বড় হলে কিউটা ছোট, তো কিউটা ছোট যেহেতু তাহলে ঋণাত্মক বঙ্কিম হবে, বুঝে গেছি, ঋণাত্মক বঙ্কিম। ঠিক আছে, তাহলে তোমাকে কোশ্চেন করবে যে দ্বিপদী বিন্যাস কখন সুষম হবে, কিউ আর পি সমান হলে, সফলতা এবং বিফলতা সমান হলে সুষম বিন্যাস হবে। জিজ্ঞেস করবে দ্বিপদী বিন্যাস কখন ধনাত্মক বঙ্কিম হবে, কিউটা বড় হলে, মানে বিফলতার সময়টা বড় হলে। ঠিক আছে, ধনাত্মক বঙ্কিম, ছোট হলে ঋণাত্মক বঙ্কিম। ওকে, এরপর আসেন,
আমরা পরে চলে যাই দ্রুত করে, জাস্ট জিনিসগুলো একটু তোমাদের কি রিভিউ হচ্ছে। 16 নাম্বার কি বলছে? পৈশ বিন্যাসের সীমা কোনটি? পৈশ বিন্যাসের সীমা কোনটি? এই যে ঘ নাম্বার দেওয়া আছে, ঘ নাম্বার 0 1 2 3 করে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, পরিমিত বিন্যাসের ক্ষেত্রে কোন? এটা অধ্যায় 6, এটা বেলায় হবে খ নাম্বার, খ নাম্বার। তারপর আমি মার্ক করে রাখি, এটা আমাদের অধ্যায় 6 এর টপিক। আচ্ছা, তারপর আসেন কার সূচক সংখ্যা আদর্শ সূচক সংখ্যা, এটাও শর্টকাট, এটা হচ্ছে ফিশার এটা বলে। ওকে, তারপর আসেন এরপরটাতে যাই দ্রুত। এটা প্রয়োজন হবে না, এটা অধ্যায় 8 এর নমুনায়ন থেকে। এটা নমুনায়ন থেকে আদমশুমারি কত বছর পর পর হয়? এটা তো সবাই পারি, ফার্স্ট পেপারে পড়ছি, সেকেন্ড পেপারে তো আছে 10 বছর পর পর। ল্যাশপিয়ার্সের সূচক সংখ্যা এটা এখানে প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, এটা বলো তো দেখি, D/P ইন্টু 1000, ডি বাই পি কতজন মারা গেছে, মোট পপুলেশন কতজন ইন্টু 1000। তাহলে এটা হচ্ছে ক্রুড বার্থ রেট না, এটা ক্রুড ডেথ রেট। ক্রুড ডেথ রেট, বার্থ রেট হলে সিভিআর হলে, আই মিন যদি বার্থ রেট নিয়ে কথা বলতাম, বার্থ রেট নিয়ে কথা বলতাম, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? আমি একটু দেখি, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, একটু দিকে আনি, আরো ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো এটা কিসের সূত্র? এটা হচ্ছে তোমার কি বলে, ক্রুড ডেথ রেটের সূত্র। ক্রুড ডেথ রেট, ক্রুড বার্থ রেট কি শিখছো? সিভিআর, মানে ক্রুড বার্থ রেট শিখছো, উপরে বি নিচে পি ইন্টু 1000, তাই না? এখন বি এর জায়গায় ডি হয়ে গেছে, মানে কতজন জন্মানোর জায়গায় কতজন মারা গেছে সেটা হিসেব করতেছি। তাহলে এটা হবে ক্রুড ডেথ রেট, ক্রুড ডেথ রেট। ঠিক আছে, কোশ্চেন থাকলে তোমরা একটু লিখো, জানো, স্যার আলোচনা করব। আর শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো, শেয়ার করো। দেখতেই পাচ্ছ যে গতবারও প্রথম পত্রে কি পরিমাণ কমন পেয়েছো, এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, আরো বেশি কমন পেয়েছো। তো এটা কত গুরুত্বপূর্ণ তোমরা জানো তো, সো একটু শেয়ার টেয়ার করে দাও। হ্যাঁ, 25 বেসের সাথে আজকে লাস্ট ক্লাস বলা যায়। চলো এরপরটা দেখি, এরপরে কি বললো? এবার বললে প্রপার্টি এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রপার্টি পি এ প্লাস প্রপার্টি বি। এটা কিছু না লিখছি, সম্ভাবনা যোগসূত্র কয়টা? দুইটা, বর্জনশীলের জন্য অবর্জনশীলের জন্য। তাহলে এটা কোনটা আমার সাথে পড়ে? বর্জনশীলের সাথে পড়ে, তাহলে এটা বর্জনশীল। তাহলে এ বি ঘটনা এখানে কি বর্জনশীল। একজন বলছে চ্যাপ্টার 9 সিকিউর জন্য স্কিপ করলে প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? হবে না, কিন্তু তুমি কেন স্কিপ করবা? অধ্যায় 9 তো খুবই সোজা, অধ্যায় 9 খুবই সোজা। তুমি স্যারের বোর্ড কোশ্চেনটা দেখো, স্যারের ওয়ান শট ক্লাসটা দেখো, ওখানে তোমার যাও স্কিপ করো, যাও ওই স্যারের কোশ্চেনটা যেগুলো করছি ওইগুলো তুমি করে যাও, কমন পাবা, স্কিপ করো না ভাই। তারপর কি বলছে 25 নাম্বার? 25 নাম্বার বলছে দৈবভাবে এক্স এর সমন্বয় বিন্যাস, মানে এটা হবে দৈব চলক এক্স এর সমন্বয় বিন্যাস নিম্নরূপ। তাহলে কে এর মান কত? তাহলে কে এর মান কিভাবে বের করবো বাচ্চারা? সবগুলো যোগ করে 1, সবগুলো যোগ করে 1, সবগুলো যোগ করে 1 লিখে দিব। তো সবগুলো যোগ করি চলো, 0.1 প্লাস 0.4 প্লাস কে প্লাস 0.2 ইকুয়াল টু 1। তাহলে যোগ করলে কত হয়? 0.1 0.4 0.5 0.7। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 0.3, 0.3 হচ্ছে আমাদের আনসার। দ্যাটস ইট, কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করছি, এবার আমরা পরে একটা বোর্ড কোশ্চেন চলে যাই। এবারে বোর্ড কোশ্চেনটা হচ্ছে 2018 সালে সকল বোর্ডে আসছে, এমসিকিউটা সকল বোর্ডে সমানই আসে, একই আসে। সো আমাদের বেশি নাই। দেখেন কি বলছে এখানে, এক নাম্বারটা দিই, কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজের পুনরাবৃত্তি কোন নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজ একবার করাকে বলে চেষ্টা, আর পুনরাবৃত্তি বারবার বারবার করলে এটাকে আমরা বলি পরীক্ষণ। বারবার বললে এটা কি বলি? পরীক্ষণ বলি। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে এখানে? পরীক্ষণ হবে। সঠিক উত্তর কি হবে? পরীক্ষণ। ঠিক আছে, মনে থাকবে। লিখতে গেলে এটা আবার ছোট করে দিবি, কেমন? এখন বড় করে থাকলে সবার সুবিধা। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে কতগুলো নির্দিষ্ট শর্ত দিয়ে নেয় কোনো কাজে পুনরাবৃত্তি হলে এটাকে পরীক্ষণ বলে। আর এক কাজটা যদি আমি একবার করি, কাজটা যদি আমি একবার করি তাহলে সেটা হচ্ছে কি, কাজটা যদি আমি একবার করি সেটা হয়ে যাবে তোমার চেষ্টা, আর বারবার করলে সেটা হবে কি, বারবার করলে সেটা হয়ে যাবে তোমার পরীক্ষণ। মনে থাকবে? আচ্ছা, এবার চলো পরটা দেখি কি বলছে। একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। কয়বার নিক্ষেপ করা হয়েছে? একবার। মুদ্রা উপরে পিঠে মাথা বা লেজ আসবে, এইটি কি ধরনের ঘটনা? এটা নিয়ে একটু কি আছে,
কনফিউশন বলো, মানে আনসারটা নিয়ে কনফিউশন আছে, মানে এখানে দুইটাই হয়। সো অপশনে দুটোই আবার দেওয়া আছে, ঠিক আছে? তো মাথা বা লেজ আসবে, এটা কি ধরনের ঘটনা? এখন আমি যদি এটাকে এভাবে চিন্তা করি, মাথা আসা ঘটনা এ আর লেজ আসা ঘটনা বি, তাহলে এইটার যদি হিসাব করি তাহলে এখানে অবশ্যই ওয়ানই আসবে, ওয়ানই আসবে, কেমন? তাহলে ওয়ান ওই আসলে ওই হিসেবে ওই নিশ্চিত ঘটনা বলা যায়। আবার সমসম্ভাব্য বলা যায়, নিশ্চিত বলা যায় সমসম্ভাব্য, তবে আমার মতে এখানে বর্জনশীলটা বেশি পারফেক্ট, বর্জনশীলটা বেশি পারফেক্ট। ঠিক আছে, মাথা আর লেজ একবার নিক্ষেপ করছো তো একসাথে দুটো আসবে না, হয় মাথা আসবে না হলে লেজ আসবে, ঠিক আছে? তাহলে ওই হিসাবে বর্জনশীল ঘটনা হিসেবে রাখা। বর্জনশীল ঘটনা কাকে বলে? যে ঘটনা, যেখানে যদি দুটি ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে তাকে আমরা বর্জনশীল ঘটনা বলি, কেমন? এবার আসো, দুইটি নিরপেক্ষ ছক্কার নিক্ষেপ পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? সমসম্ভাব্য বা নিশ্চিত হবে না, না আমরা যে বললাম সমসম্ভাব্য যদি আলাদা আলাদা করে বলি, মানে একজন কোশ্চেন করছে সমসম্ভাব্য মানে কি জানো, শুধুমাত্র মাথা আসা ঘটনাটা আর লেজ আসা ঘটনা আলাদা আলাদা করলে দেখবো দৌড়ানোর সম্ভাবনা হচ্ছে হাফ, তো সমসম্ভাব্য যায়। কিন্তু এখানে বলছে মাথা বা লেজ, মানে এ ইউনিয়ন বি, হ্যাঁ, তো মাথা বা লেজ আসা ঘটনা এটাতে অলওয়েজ কি আসবে এখানে, বর্জনশীল ঘটনা যেহেতু প্রপার্টি এ প্লাস প্রপার্টি বি আসবে, তো কোনো কিছু ওয়ান হলে এটাকে আমরা এরকম হলে আমরা কয়েকটা কথা আছে, একটা সম্পূরক বলি, পরিপূরক বলা যায়, সম্পূর্ণ বলা যায়, হ্যাঁ, এরকম বলা যায়। কিন্তু এখানে আমরা এটা করবো না, এখানে আমরা যেহেতু ওই ডিপ সেন্সে যাচ্ছি না এখানে, এই জন্য বললাম এটা একটা প্রবলেম আছে, মানে এটা একটু কনফিউশন, এটা আসার সম্ভাবনা নাই, কারণ আমি খেয়াল করেছি এবার প্রশ্নটা একটু কারেক্ট করে আসতেছে, আগের থেকে আরো প্রিসাইজ করে দিচ্ছে, তো এরকম কনফিউশন যেগুলো আসবে না, ঠিক আছে, এটা বিশ্বাস রাখতে পারো, এটা নিয়ে আসবে না। সো যদি তুমি না বুঝো প্যারা নিও না, প্যারা নেওয়ার দরকার নেই। আমার আমার মাথার যে প্রেশারটা আমি আরো একটু ভালো একটা কাজে দিব, কেমন? এটা দরকার নেই। 3 নাম্বার আসেন, দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার ঘটনা, তো দুইটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দু হয় মোট কটা? 36টা। এখন দেখি তো ওই যে তোমাদের কি বলে নমুনা ক্ষেত্র মনে আছে, 1 1 1 2 1 3 এরকম করে 36টা আমরা লেখাইছি, তো ওখানের মধ্যে কয়টা বিন্দু আছে যেখানে উভয় পিঠের ছক্কা সমান, মান সমান, মানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, 6টা আছে এরকম, এরকম কয়টা আছে? 6টা। তাহলে সম্ভাবনা কত হবে? 6/36 অথবা 1/6, তো এখানে দেখতে পাচ্ছি 6/36 আছে, তাহলে আনসার 6/36 হবে। তারপর আসে এখানে পরিসংখ্যান ক্লাসের একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা যাবে, কি করছে এবার? একটা ছক্কা নিক্ষেপ করছে, একটা মুদ্রা নিক্ষেপ করছে, এবং প্রাপ্ত ফলাফলগুলো দেওয়া আছে। বাহ, ভালোই তো, এখানে আমাদের নমুনা ক্ষেত্রটা দেওয়া আছে। তাহলে এখানে বলছে ছক্কায় 2 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে দেখো তো আগে এখানে মোট ফলাফল কয়টা? মোট ফলাফল হচ্ছে 12টা, মোট ফলাফল কয়টা? এন অফ এস হচ্ছে এখানে 12, কত? 12। ওকে, তাহলে এখন এখানে আমাকে বলছে ছক্কায় 2 দ্বারা বিভাজ্য পাওয়ার সম্ভাবনা, তো ছক্কায় 2 দ্বারা বিভাজ্য এরকম কয়টা ফলাফল আছে একটু দেখি তো, একটু দেখি তো, ছক্কায় 2 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 2 এই দুইটা এই দুটো, মোট 6টা আছে, এরকম কয়টা আছে? 6টা। তাহলে আমাদের সম্ভাবনা কত হবে জানো? 6/12, তার মানে হাফ হবে, তাহলে আমাদের এখানে হাফও হইতে পারে, আবার 6/12 একই কথা, তো আনসার আছে 6/12 আছে, তাহলে আনসার এইটা। ঠিক আছে, আমার কথা কি দ্রুত হচ্ছে না? ঠিক আছে, আপনারা বুঝতেছেন? বেশি দ্রুত বলে ফেলতেছি? আমি কি বেশি দ্রুত বলছি? আমি মাইকটা একটু সামনে নিয়ে নিই হাতে, বলেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, ফ্রেন্ডদেরকে জানান আমি কি বেশি দ্রুত কথা বলে ফেলতেছি? ওকে, এবার আসেন, তো আমাদের কাছে নমুনা ক্ষেত্রে এঁকে দেওয়া আছে, ভালো কথা। এবার বলছে কি ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় হেড পাওয়ার সংখ্যা দুটো কি ধরনের ঘটনা, তো আমরা কি করব, ছক্কায় জোর, তাহলে ছক্কায় জোর আমরা চলো এখান থেকে একটু চিন্তাটা করি, হ্যাঁ, এখান থেকে আমি তোমাদের শিখাই দিই, এখান থেকে দেখে দেখে তুমি কিভাবে করবা সেটা দেখো। তো ধরো আমি এটা কালার ইউজ করলাম গ্রিন গ্রিন গ্রিন, ওকে, তাহলে এখানে বলছে ছক্কায় জোর সংখ্যা, ছক্কায় জোর সংখ্যা এইটা নিয়ে আমি একটু দেখি, হ্যাঁ, ছক্কায় জোর সংখ্যা কারা কারা আছে? ছক্কায় জোর আছে এই যে এখানে, 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 এরা, কেমন? আর একটা ঘটনা আছে এবং এর পরে একটা ঘটনা আছে, মুদ্রায় হেড পাওয়ার ঘটনা, মুদ্রায় হেড পাওয়ার ঘটনা, তো ওইটাকে আমি আরেকটা কালার দিয়ে ধরি যে মুদ্রায় হেড পাওয়ার ঘটনা, তো মুদ্রায় হেড পাওয়ার ঘটনা কোনটা? এইগুলা। তাহলে এখন দেখ এই দুইটা ঘটনার মধ্যে কমন আছে, হুম,
কমন আছে? খেয়াল করছো? কমন আছে তো? এই যে এখানে একটা কমন, কমন। তো কমন থাকলে অবর্জনশীল, প্রথম কথা। কমন থাকলে কি? অবর্জনশীল, তাই না? তাহলে এখানে আ এই বর্জনশীলগুলা বাদ। ২ টা ঘটনার মধ্যে যদি কমন থাকে, তাহলে সেটা কি? অবর্জনশীল। তাহলে এখানে তো আমি কমন পেয়েছি। তার মানে ওই বর্জনশীল যেগুলো দিছি ওগুলো বাদ। এবার স্বাধীন কিনা এটা নিয়ে আমরা পরীক্ষা করব। তো স্বাধীন কিনা কিভাবে যাচাই করি মনে আছে? ২ টি ঘটনার আলাদা, আলাদা সম্ভাবনা বের করব, আবার একসাথে ঘটার সম্ভাবনা বের করব। তো গুণ করে দেখব সমান হয় কিনা। কেমন? তো চলো আমি বের করে দেখাই। যারা, যারা পারো আমি জানি তাদেরকে আমি শর্টকাট দেখালে বুঝবা। তাহলে ১ম আমি যদি দেখি যে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, তাহলে অনুকূল ফলাফল কয়টা আছে? ৬ টা। তো তার সম্ভাবনা কত? আমি ধরো ছক্কায় জোড় পাওয়ার ঘটনাটাকে A ধরলাম। তো তার সম্ভাবনা কত হবে? হাফ। আচ্ছা। তারপরে ধরো মুদ্রায় হেড আসারটাকে আমরা B ধরছি। তাহলে এটা ফলাফল কয়টা হবে? এখানেও ৬ টা, হাফ। আচ্ছা, এবার আমি বের করব ২ টা একসাথে ঘটার সম্ভাবনা। তাহলে কমন আছে, তোমাদের মধ্যে কমন আছে কয়টা? ৩ টা। 3/12 তাহলে কত? 1/4। আচ্ছা, এবার তুমি এই দুইটাকে একসাথে গুণ করো। 1 আম প হাফ এবং হাফ গুণ করলে কত? 1/4 হচ্ছে। তাহলে আমরা কি বুঝতেছি? তাহলে আমরা কি পেলাম এখানে? probability A intersect B equal to probability A into probability B পাইছি না? তাহলে এটাও 1/4 ছিল। আম এটা হাফ, হাফ গুণ করে 1/4 হইছে। তার মানে ২ টা সমান আছে। তাহলে এটা কি স্বাধীন? তাহলে এখানে স্বাধীন ও বর্জনশীল হবে না অধীন ও বর্জনশীল হবে? স্বাধীন ও অবর্জনশীল। তাহলে এটা স্বাধীন ও অবর্জনশীল। ঠিক আছে? আনসার হচ্ছে স্বাধীন ও অবর্জনশীল। আরেকটা কথা বলে ফেলি শুনো। ২ টা স্বাধীন ঘটনা বা ২ টা বর্জনশীল ঘটনা কিন্তু কখনোই স্বাধীন হয় না। এটা আমরা জানি। ২ টা বর্জনশীল ঘটনা কখনোই স্বাধীন হবে না। মনে থাকবে? ২ টা বর্জনশীল ঘটনা কখনোই স্বাধীন হয় না। মানে বর্জনশীল আবার স্বাধীন হতে পারে না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। সামনে আসতেও পারে বা কালকেও চলে আসতে পারে। ক্লাসে ৬ নাম্বার ক্লাসে তুর্য একটি নিরপেক্ষ মুদ্রা ২০ বার নিক্ষেপ করল। মুদ্রার উপরে পিঠে লেজের সংখ্যা নির্দেশকারী চলক কোনটি? সুন্দর কথা না? তাহলে লেজের সংখ্যা। তাহলে দেখো আমি প্রতিবার নিক্ষেপ করার কারণে নিক্ষেপ করলে ২০ বার নিক্ষেপ করছে ১ তাহলে এখানে চেষ্টার সংখ্যা কত? and ২০, ২০ এটা ৩০ থেকে কম। আচ্ছা। আর প্রতিবার নিক্ষেপে আমার ফলাফল কয়টা? ২ টা। ফলাফল কয়টা? ২ টা। হেড অর টেইল। তাহলে ফলাফল যদি ২ টা হয়, প্রতিটা চেষ্টা যদি স্বাধীন হয় এবং চেষ্টার সংখ্যা যদি ৩০ থেকে কম হয়, তাহলে এই ধরনের বিন্যাস কোন ধরনের বিন্যাসের সাথে মিলে যায়? দ্বিপদী বিন্যাসের সাথে মিলে। ঠিক আছে? তাহলে এইটা চলক নির্দেশকারী চলকটা হবে এই যে উপরে পেটে লেজের সংখ্যা নির্দেশকারী চলকটা হবে দ্বিপদী চলক। কি চলক? দ্বিপদী চলক। কেমন? এই তো বুঝে গেছে। তারপরে আসেন নিচের তথ্যের আলোকে আমরা ৭ আর ৮ নাম্বারটা দেখব। বলছে কি একটি দ্বিপদী চলক x এর পরামিতি দেওয়া n আর p দেওয়া আছে। তাহলে দ্বিপদী চলকের গড় কত? তো গড় তো আমরা জানি। আমাকে দেখাইতে হবে np গুণ করে দিব। n ৪ p হচ্ছে 0.3 তাহলে 0. কত 1.2 হবে মেবি না? 4 ইনটু 0.3 1.2 1.2 তাহলে আনসার হচ্ছে 1.2 এটা হচ্ছে আমাদের আনসার। গট ইট? ৫ নাম্বার আবার প্লিজ, ৫ নাম্বার আবার প্লিজ। ওয়াও! এই ৫ নাম্বারটা কে এটা? হাসিব, হাসিব এটা পুরা ম্যাথ। ওই যে সৃজনশীলে ম্যাথ তো এটা আসে। হ্যাঁ, আমরা ২ টা ঘটনা স্বাধীন কিনা কিভাবে যাচাই করি? তাদের একসাথে ঘটার সম্ভাবনা এবং আলাদা, আলাদা ঘটার সম্ভাবনা গুণফল যদি সমান হয়, তাহলে তারা স্বাধীন। কেমন? তো আমরা আলাদা, আলাদা সম্ভাবনা বের করছি। ধরো ছক্কায় জোড় সংখ্যাটাকে A ধরছি, মুদ্রায় হেড পাওয়ার ঘটনাটাকে B ধরছি। আলাদা, আলাদা করে বের করছি। হ্যাঁ? বের করে দেন দোনোটার সম্ভাবনা কত পেয়েছি? হাফ পেয়েছি। আবার দুটোর মধ্যে কমন আছে কয়টা? কমন আছে ৩ টা। তাহলে এটা একসাথে ঘটার সম্ভাবনা কত? 3/12 মানে 1/4 তারপর আমি এই দুটাকে গুণ করছি 1/4 আসে। তো দেখলাম কি? যে একসাথে ঘটার সম্ভাবনা 1/4 আবার আলাদা, আলাদা ঘটার সম্ভাবনা গুণফলও 1/4 তাহলে আমাদের কোন শর্তটা মিলে গেছে? এই শর্তটার সাথে মিলে গেছে। তাহলে ওটা স্বাধীন ঘটনা। আর এটার সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি কি? যে বর্জনশীল ঘটনা কখনো স্বাধীন হতে পারে না। ঠিক আছে? বর্জনশীল ঘটনা কখনো স্বাধীন হতে পারে না। এটা একটা ইনফরমেশন দিয়েছিলাম। ম্যাথ করেন, ম্যাথ করেন। ম্যাথ হয়তোবা অধ্যায়ের ম্যাথগুলো আপনি করেন নাই। কমন ম্যাথ। চলো এর পরটাতে চলে যাই। এখানে কি বলছে? 4, 3 তাহলে এরপরটা উদ্দীপকের চলকটির আকৃতি প্রকৃতি কেমন হবে? দেখো আমরা বলে ফেলতে পারবো যে বললাম q মাইনাস p তাহলে এখানে আমি একটু দেখি নিচে যাই এখানে p এর মান কত? p এর মান হচ্ছে 0.3 0.3 0.3 0.3 0.3 0.3 তাহলে আসেন
তাহলে এন এর মান হচ্ছে 4, পি এর মান হচ্ছে 0.3, তাহলে কিউর মান কত? 0.7, তাহলে কে বড়? হ্যাঁ, কিউ বড়, তো কিউ বড়, এটা ধনাত্মক বঙ্কিম, কিউ বড় হলে এটা ধনাত্মক বঙ্কিম, তাহলে ঋণাত্মকেরটা বাদ, ধনাত্মক বঙ্কিম হবে। এখন কি অতিশু চালা হবে না অনতিশু চালা হবে, এই কাজটা একটু করতে হবে আমাদেরকে, এটা শর্টকাট নাই আবার, হ্যাঁ আছে, বাট ওটার থেকে এটা সহজ, মানে শর্টকাটের চেয়ে সূত্রটা করাই সহজ, এরকম একটা ব্যাপার আর কি। তাহলে 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ এন পি কিউ, তো একটু দেখেন তো এখানে এন পি কিউর মানটা বসান, এন পি কিউ জানা আছে বসান, বসায় যদি সেটা 3 থেকে বেশি আসে, 3 থেকে বেশি আসলে অতিশু চালো, 3 আসলে অনতিশু চালো, 3 এর চেয়ে কম আসলে অনতিশু চালো, তাহলে একটু বসায় দেখেন। আমি একটা টেকনিক শিখাতে পারি এখানে, যে করে দেখতে পারেন, শর্টকাটে যাবো না, শর্টকাট আপনি চাচ্ছেন লাস্ট মুহূর্তে তোমাদের মাথা হলে দিতে, দরকার নেই। তো এখানে এনপিকিউর মানটা বসান, বসায় দেখেন কত আসে, 3 থেকে বেশি আসে না কম আসে, সেটাই আনসার, কেমন? তাহলে ধনাত্মক বঙ্কিম শিওর, আমরা ধনাত্মক বঙ্কিম সেটা শিওর, এখন কি অতিশী চলো না অনতিশী চলো সেটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে আমি এটা স্কিপ করছি। আচ্ছা, একটি পশুবিন্যাসে গড় হচ্ছে 3 হলে গাণিতিক প্রত্যাশা কত? গাণিতিক প্রত্যাশা মানে তো গড় না, সেটা তো 3 হওয়ার কথা, তাহলে ভুল। ভেদাঙ্ক কত? গড় আর ভেদাঙ্ক সমান, তাহলে এটা ঠিক। বঙ্কিমতা কত? বঙ্কিমতা ছিল 1/√θ, ঠিক আছে, মিলে গেছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে কি? 2 আর 3, সঠিক উত্তর হচ্ছে 2, 3। 10 নাম্বার, পোষ্য বিন্যাসে পরামিতি 2 হলে এর সূচলতা মান কত? সূচলতা বলো তো, সূচলতা কি ছিল? হ্যাঁ, 3 প্লাস 1/θ, এটাই তো ছিল। তো 3 প্লাস এইটা, তো 3.5, 3.5, তাই না? আচ্ছা, পোষ্য বিন্যাসে মনে হচ্ছে, দেখো এখানে এম দিয়েছে, তো আমরা এম ইউজ করবো, সমস্যা নাই। তো কোনটার সাথে মিলে? তো প্রথমত হচ্ছে যেগুলো এন আছে এগুলাই বাদ, প্রথমেই বাদ, কনফিউশন ক্লিয়ার, এটা বাদ, কারণ আমরা জানি যে এখানে এক্স এর মানটা বড় হবে, বড় নমুনার জন্য, হ্যাঁ ইনফিনিটি হবে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা মিলে দেখি। তাহলে নিচে এখানে দেখো এক্স, এক্স নাই, তাহলে এটা বাদ, তাহলে আছে কোনটা? রাইট, এটা রাইট। ঠিক আছে, যে পারলে এটা বের করার ব্যাপার না, কিন্তু যারা পারবে না তারা কনফিউজড হয়ে যাবে। পরিমিত বিন্যাসে পরামিতি কয়টি? আচ্ছা, এটা তো আবার হতে চলছে, এটা লাগবে না। তারপর একটা পরিমিত হচ্ছে গড় 3 হলে বিন্যাসীটা সবগুলো সমান হয়। পরিমিত বিন্যাসে গড় মধ্য প্রচুরক সমান হয়, জেনে রাখতে পারো যদি কালকে চলে আসে, বা ইন কেস অফ আর কি। পরিমিত বিন্যাসের গড় মধ্য প্রচুরক সমান হয়। সূত্র সংখ্যা এটাও ফিশার ল্যাশপিয়ার্স এগুলো বাদ, 2-7 টপিক। তারপরে আসেন কি আছে, 4 আকার বিশিষ্ট একটি তথ্য বিশ্ব, এটাও তো নমুনা, এটা বাদ। আচ্ছা, প্রজননক্ষম স্ত্রীলোকের বয়স শ্রেণী কয়টি? এটা কি আমরা পারি? প্রজননক্ষম স্ত্রীলোকের বয়স শ্রেণী কয়টি? আমরা কয়টা শ্রেণীতে ভাগ করছিলাম? 15 থেকে 49 বছরকে। আচ্ছা, প্রজনন বয়স সীমা কত? প্রজনন বয়স সীমা হচ্ছে 15 থেকে 49, 15 থেকে 49 হচ্ছে প্রজনন বয়স সীমা, এটা তো আমরা জানি না? প্রজনন বয়স সীমা হচ্ছে 15 থেকে 49, এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? 7টা শ্রেণীতে ভাগ করছিলাম। প্রতিটা শ্রেণীর ব্যাপ্তি কত করে? 5 বছর করে ছিল, প্রতিটা শ্রেণীর ব্যাপ্তি 5 বছর করে 7টা শ্রেণীতে ভাগ করছি, তাহলে এখানে প্রয়োজন বয়স শ্রেণী হবে 7। এবার আসেন, একটি দেশের নির্ভরশীলতা অনুপাত কম দ্বারা কি বোঝায়? নির্ভরশীলতা অনুপাত যত কম দেশটা তত বেশি উন্নত। এখন কি আছে, দেশটা বেশি উন্নত, কম উন্নত? কম উন্নত প্রথম বাদ, আম, যত কম এটা বাদ, এটা বাদ, ওকে, তাহলে আনসার এটাই, যে দেশটি তত বেশি উন্নত, কেমন? স্বয়ংসম্পূর্ণ। দৈবচল কত প্রকার? 2 প্রকার, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দৈবচল কয় প্রকার? 2 প্রকার, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। 18C একজন বলছে, গুড গুড। আচ্ছা, এরপরে আসেন, আমরা দ্রুত করছি, আমাদের বেশি সময় লাগে নিব না, হ্যাঁ, অনেকে ঘুমাবা। তো এখানে আবার কি দেওয়া আছে? নিচের তথ্যের আলোকে এটা রেকর্ড, তো এখানে কি বলছে? উদ্দীপকের আলোকে 0 থেকে 2, 0 থেকে 2, কিন্তু 0 নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না, এখানে একটা ইকুয়াল নাই, নিচে একটা সমান দাগ নেই, ঠিক আছে? তাহলে এখানে নিচে একটা ইকুয়াল নেই, সো আমার এখানে করতে হবে 0 থেকে 2 মানে হচ্ছে 1 আর 2, এই দুটাকে যোগ করতে হবে, তাহলে এই দুটাকে যোগ করলে কত হয় সম্ভাবনা? এই দুটাকে যোগ করে দাও, এইটার এটাকে যোগ করবা, তাহলে 6/8, 6/8 কি আছে? আছে তো, শেষ। ঠিক আছে, আমি বুঝতেছি কিনা দেখেন, কেউ যদি মিস করে ফেলে, আমি না বুঝতে পারি, আমাকে একটু বলবা, যতটুকু বোঝানো যায় আমি আবার রিপিট করব। এবার বলছে উদ্দীপকের উপরের উদ্দীপকের আলোকে নিচের কোনটির মান 1 হবে? কোনটির মান 1 হবে? এইটা হবে, এটা বিন্যাস ফাংশন,
বিন্যাস অপেক্ষক এফ অফ ওয়ান, এফ অফ থ্রি, এফ অফ, তাহলে এখানে আমি একটু দেখি, সরি এখানে ভুল করছি, এফ অফ ওয়ান না, এফ অফ থ্রি, এই যে 0 থেকে 3 পর্যন্ত সবগুলো সমানের যোগ করলে 1 হবে, এটা এফ অফ থ্রি বিন্যাস ফাংশন, আমরা ওয়ান শট ক্লাস এটা আলোচনা করছিলাম, এফ অফ থ্রি, এটা তো হবেই না, মানে এটা তো হচ্ছে সম্ভাবনা দেয়। আর ক্যাপিটাল এফ এটা কি দেয়, এটা দেয় হচ্ছে সর্বনিম্ন মান থেকে ও নির্দিষ্ট মান পর্যন্ত সবগুলো মানের সম্ভাবনা যোগফল। তাহলে এখানে 3 দেওয়া আছে না, 3, তার মানে এটা কি 3 দেওয়া আছে, এটা মানে কি 3 মানে হচ্ছে সর্বনিম্ন 0 থেকে 3 পর্যন্ত সবগুলোর যোগফল, আর সবগুলো যোগ করলে তো 1 অবশ্যই হবে, তাই না? তাহলে 22 এর উত্তর হচ্ছে এইটা সি। গুড। এবার আসো দুইটি স্বাধীন দ্বৈবচলের সহবেদাঙ্কের মান 0 0 0 0, এটা সবাই পারে এটা। দুইটি স্বাধীন দ্বৈবচলকের সম্ভাবনা মান কত হবে, সহবেদাঙ্কের মান কত হবে, 0 কোনটাই আছে ওদের 3-এ? 24, এক্স একটি দ্বৈবচলক 5 ধ্রুবক হলে তাহলে এফ অফ 5 0 হবে না? নেভার। হ্যাঁ এইটা হবে যে ধ্রুবকের ভেদাঙ্ক 0, ধ্রুবকের ভেদাঙ্ক 0। আবার এটা হবে, হ্যাঁ এটা হবে, ধ্রুবকটা বাইরে আনলে জাস্ট চলে আসে, কিন্তু যদি এটা ভেদাঙ্ক হতো তখন 5 স্কোয়ার হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য কয়টি ফলাফল থাকে, 2টি। হ্যাঁ, দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য ফলাফল কয়টা, দুইটা। দ্বিপদী পরীক্ষা পদ্ধতি, দ্বিপদী 2 মনে রাখবে কি হবে, দ্বিপদী মানে 2, তার মানে প্রতিটা এমন এমন দ্বৈত পরীক্ষাগুলোকে আমরা দ্বিপদীতে ইনভলভ করি যাতে ফলাফল প্রতিটা চেষ্টায় ফলাফল কটা থাকবে, 2টা থাকবে, ওদেরকে তো আমরা দ্বিপদীতে কি করি, ইনভলভ করি আর, হ্যাঁ, বা ওদেরকে একসাথে আমরা স্টাডি করি। আচ্ছা, বেশি ব্যাখ্যা দিতে গেলে লম্বা হয়ে যাবে, হ্যাঁ, যতটুকু করা যায় আর কি। তাহলে এরপর আসো, নিচে উদ্দীপক আলোকে 1 ও 2 নং প্রশ্ন উত্তর, এটা আমরা এখন করতেছি কত সালের প্রশ্ন, 2019 সালের প্রশ্নটা দেখতেছি। তো কি বলছে, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে লেজ আসার সংখ্যাকে x দ্বারা চলক প্রকাশ করা হলো। 3 বার নিক্ষেপ করা হয়েছে, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে, ওকে, দ্বিপদী বোঝা যাচ্ছে। তো 0 থেকে 3 এর মান কত, তাহলে সবগুলোর মান নিয়ে এসছে, তো মানে আমি যদি একবার একটা মুদ্রা নিক্ষেপ করি, তাহলে ওখানে আমি লেজের সংখ্যাটা কাউন্ট করি, তাহলে লেজ 0টি আসতে পারে, 1টি আসতে পারে, 2টি আসতে পারে, 3টি আসতে পারে, তাহলে ওই চলকের মান হইতে পারে 0 থেকে 0 1 2 3। তাহলে এখন এবার আবার সবগুলো মানের যোগফল নিলে কিন্তু 1ই আসবে, তো ও আমার এখানে সবগুলো মান নিয়ে নিয়েছে, 0 থেকে 3 পর্যন্ত সবগুলো নিয়েছে, যে সবগুলো নেওয়া আছে, তাহলে তার মানে বুঝাচ্ছে ম্যাথ করতে হবে না, এটা তুমি এমনি বুঝে গেছো, সবগুলো মানের সম্ভাবনা যোগফল কত, 1, তার মানে ওইটা 1 হবে, যদি সবগুলো মান এখানে কভার করে ফেলছে। উদ্দীপক উল্লেখিত চলকটি যে বিন্যাস মেনে চলে তার গণসংখ্যা রেখার আকৃতি কিরূপ, তাহলে গণসংখ্যা রেখা আকৃতি, তাহলে এটা কি ধরনের পৈশ বিন্যাস না দৈব বিন্যাস, এটা কি বিন্যাস, আচ্ছা এটা তো হচ্ছে দ্বিপদী বিন্যাস, আচ্ছা, তো এটা এখানে দিলো, এটা তো আমরা আরো কি করতে হবে, উম, মধ্যম সূচালো, হ্যাঁ এটা বলে দিই, দেখো এখানে সফলতার সম্ভাবনা পি, কত, হাফ, তাই না, কিউ হাফ, আর হেড আর টেলারের সম্ভাবনা দুটোটা হাফ, তো দুটোটা সমান, সমান হলে কি বলছি, পি আর কিউ যদি সমান হয় তাহলে কোন ধরনের বঙ্কিম হয়, বঙ্কিম হচ্ছে সুষম, আর সুষম হলে কোন ধরনের সূচালো, মধ্যম সূচালো চলে যাবে, সূচালো হলে মধ্যম সূচালো চলে যাবে। একটু আমি কমেন্টগুলো চেক করি। হ্যাঁ, কারা কারা লিখছো, বাকিরা কোথায়, শুয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি? তাহলে এখানে এটা কি আমার ফল্টি লাগতেছে মনে হয়, প্রশ্নটা ফল্টি লাগছে, মানে যতটুকু ইনফরমেশন আছে ততটুকুতে আমার কাছে মধ্যম সূচালোটাই লাগছে, অপ্রতিসম, প্রতিসম, অতি সূচালো, অনতি সূচালো, মধ্যম সূচালো, অপ্রতিসম, এটা মধ্যম সূচালোটাই রাখো, এটা এটা আমার থেকে একটু কি লাগতেছে, প্রশ্নটা ইনকমপ্লিট লাগছে, তো ইনকমপ্লিট হলে এটা আসবে না, কারণ এগুলা এবার একটু সবকিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছি দেখতেছি, সো
ফল্টি হবে না, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া দরকার সম্ভাবনা ফাংশনটা বিল্ড আপ করে, কারণ যদি আমি সম্ভাবনা ফাংশন বিল্ড আপ করে আগাতে যাই তো অনেক বড় হয়ে যাবে, তো এত বড় তো আমাকে এখানে দিবে না, তাহলে আমাকে ইনফরমেশন দিয়ে দেওয়া উচিত ছিল। যেমন এখানে অনেক বড় হলেও একটা টেকনিক বলে দিয়েছে, যার কারণে আমরা পারছি। আচ্ছা, এরপরে চলে যাই। কোন শহরে প্রতি বছর আত্মহত্যাকারীর সংখ্যা কোন বিন্যাসের উদাহরণ, এটা আবার একটু শিখে দিই। এটা হচ্ছে পৈশ বিন্যাস। কিভাবে? দেখো, যে ঘটনাগুলো রেয়ার ঘটবে, হ্যাঁ, রেয়ার রেয়ার খুব কম ঘটবে, সম্ভাবনা কম, আত্মহত্যার সংখ্যা, কোনো বইয়ে পৃষ্ঠা ভুলের সংখ্যা, অ্যাক্সিডেন্টের সংখ্যা, হ্যাঁ, ডাকাতির সংখ্যা, মানে যত রেয়ার ঘটনা সবগুলো নিয়ে ডিল কে করবে? পশুবিন্যাস। যত রেয়ার ঘটনা এগুলোতে ডিল করবে কে? পশুবিন্যাস। কারণ দেখবা পশুবিন্যাসের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুবই ছোট, ক্ষীণ থাকে। সো আত্মহত্যাকারীর সংখ্যা খুবই কম। তোমার আশেপাশে দেখবা যে আত্মহত্যাকারীর সংখ্যা খুবই কম ঘটে। এত বেশি রেয়ার মানে সচরাচর ঘটে না। সো এটা রেয়ার ঘটনা। রেয়ার ঘটনা মানেই হচ্ছে তোমার কি বলতো? পশুবিন্যাস নিয়ে যাবা। পশুবিন্যাসের বঙ্কিমতাঙ্ক কত? বঙ্কিমতাঙ্ক ক, ক। সূচলতাঙ্ক হচ্ছে ঘ। ঘ নাম্বারটা সূচলতাঙ্ক, আর বঙ্কিমতাঙ্ক হচ্ছে 1/√m। তাহলে দেখো এখানে m দেখে ভয় পেও না। আমি তোমাকে বলছি না যে থিটা লিখতে পারে, m লিখতে পারে, ল্যামডাও লিখতে পারে। ওই যে পরামিতিটাকে থিটা, ল্যামডা, m এগুলো যেকোনো একটা দিয়ে প্রকাশ করতে পারে। সো ইয়া করো না, কেমন? ঘাবড়ানোর কিছু নাই। ২ নাম্বার। ৫ নাম্বারে আসো। পৈশ বিন্যাসের ক্ষেত্রে ভেদাঙ্ক পরমিতির মান সমান ইয়েস, ভেদাঙ্ক হচ্ছে যা, পরমিতিও তা। ভেদাঙ্ক গড় সমান, ঠিক আছে, গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় না, পৈশ বিন্যাস বলে তো সমান, বড় কেমনে হবে? তারপর আসেন ৬ নাম্বার। এটা পরিমিত বিন্যাস, এটা লাগবে না, এটা লাগবে না, লাগবে না, লাগবে না। শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস লাগবে না, লাগবে না। তারপরে কোন একটি পণ্যের মূল্য, এটা সূচক সংখ্যা, লাগবে না। ওকে, এরপরে যাই। ওকে, এটাও লাগবে না, নমুনায়ন, নমুনা থেকে লাগবে না, এখান থেকে লাগবে। নিম্নে কোন ক্ষেত্রে জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না? নিম্নে কোন ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তন হবে না? GRR equal to 1, এই ক্ষেত্রে পরিবর্তন হবে না। কারণ কি? যে সংখ্যক মা, একজন মা একটাই কন্যা সন্তান জন্ম দিয়েছে, একজন মা একটাই কন্যা সন্তান জন্ম দিয়েছে, তাহলে যত সংখ্যক মা আছে তত সংখ্যক কন্যা সন্তান আছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি বা পরিবর্তন হবে না। ঠিক আছে? এগুলো কিন্তু আমরা ওই যে শীটের মধ্যে বলো একদম লিখে দিয়েছি, বইয়ের মধ্যেও আছে এগুলা, কোনটা দ্বারা কি বোঝায়, ওখান থেকেই কিন্তু কতেও আসে, আবার এরকম এমসিকিউতেও আসবে। সো বুঝতে পারতেছো এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু একবার দেখে যেও শেষ সময়। তারপর আসেন, দুই বা ততোধিক সরল ঘটনা সংযোগে যে ঘটনা পাওয়া যায়, দুই বা ততোধিক, তাহলে বিষয় হলো যৌগিক ঘটনা। এটা কি ঘটনা? যৌগিক ঘটনা, দুই বা ততোধিক, তুমি বুঝতেই পারছো, দুই বা ততোধিক যৌগিক ঘটনা, ঠিক আছে? এরপর আসো, দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে করা হলে বিপরীত পিঠ পড়া ঘটনাটি কোন ধরনের ঘটনা? দুইটা নিরপেক্ষ মুদ্রা আমি নিক্ষেপ করছি, এখন বিপরীত পিঠ মানে হেড টেল, তাহলে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা যে কথা, দুইটা মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা এক কথা, হ্যাঁ। তো এখন ওই ক্ষেত্রে তোমরা প্রথমে লিখছিলাম নমুনা ক্ষেত্র কি, HH HT TH TT, তাহলে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করলাম। এখন মোট ফলাফল হচ্ছে এখানে ৪ টা। মোট ফলাফল কয়টা? ৪ টা। তো ৪ টার মধ্যে কয়টাতে আছে বিপরীত পিঠ আছে? ২ টাতে। তাহলে 2, তাহলে রেজাল্ট কত? হাফ। তো হাফ এই মানটা কোথায় আছে? 0 থেকে ১ এর মধ্যে আছে না? 0 থেকে ১ এর মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। কি ঘটনা? অনিশ্চিত ঘটনা। কি ঘটনা? অনিশ্চিত ঘটনা। মনে থাকবে? অনিশ্চিত ঘটনা। তারপরে আসেন ১৫ নাম্বার। ২ টি ঘটনা A ও B স্বাধীন হলে, A ও B স্বাধীন হলে, এই যে এটা সত্য, তারপরে এটা সত্য মানে ওদের একটা মান থাকবে, সেটা সমান 0 হবে না। একসাথে ঘটার সম্ভাবনা, এটা সম্ভাবনা থাকবে কিন্তু সেটা 0 হবে না। 0 হলে তো এটা বর্জনশীল হয়ে যাবে। আর বর্জনশীল হলে তো স্বাধীন হতে পারবে না। কেমন? আচ্ছা, আমি ভুল করছি। এটা হবে না তো। সমান হবে না, কি বলছো? সমান দিতেই হবে। তাহলে এখানে ১ নাম্বারটা কি বলে? স্বাধীন হলে A ইন্টারসেক্ট B ইকুয়াল টু ফাঁকা সেট, এটা তো বর্জনশীলের বেলা ঘটবে। তারপরে ২ টা সমান। তারপরে এটা বলল সমান নয়। তো সমান না হলে তো এটা বর্জন স্বাধীন হবে না। স্বাধীন হলে তো সমান হইতেই হবে। এটা মাস্ট।
কিন্তু 1 আর 3 নিয়ে তো কনফিউশন আছে। কোনটায় তো খাটতেছে না। এখন কথা এটা না, কথা হলো অপশনে তো আমার শুধু 2 দেওয়া নাই। অপশনে তো এটা শুধু 2 থাকার কথা। তাহলে আমার এইখানটাতে আমার অপশন অনুযায়ী বলো, যেটাই বলো, শুধুমাত্র 2 টাই রাইট, 1 আর 3 কোনটাই রাইট নয়। স্বাধীন হলে তোমরা কোনটাই রাইট না। হ্যাঁ, যদি রাইট হতো, যদি আম এখানে নট ইকুয়াল টু থাকতো, তাহলে 1 আর 2 হয়ে যেত। যেহেতু নাই, জোর করে তা করতে হবে না। এটা আছে এটাই। হ্যাঁ, 2 নাম্বারটাই রাইট আর 1 আর 3 এখানে রং। দৈনিক যুগান্তর পত্রিকা পড়ার ঘটনা এ এবং ইত্তেফাক পড়ার ঘটনা বি হলে, এখন আমার কাছে এগুলো দেওয়া আছে, এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। একদম সোজা। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, তাহলে কি করতে হবে? সমমনা যোগসূত্র অ্যাপ্লাই করো। প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, তাহলে কত হবে? 1/3 প্লাস হাফ মাইনাস 1/4, সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এখানে 12 লসাগু, 4 6 3, তাহলে 10 থেকে 3 গেলে 7, 7/12, 7/12 হচ্ছে আনসার। সূত্র সহজ, সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, কেমন? তারপর বলছে বি ঘটনা ঘটবে না এই শর্তে এই ঘটনা ঘটার সম্ভাবনা, যে শর্তাধীন সম্ভাবনা, তো বি ঘটনা ঘটবে না এটা আমার জানা আছে, তাহলে বি বার এই ঘটার সম্ভাবনা, তাহলে এটা সূত্রটা কি মনে আছে? বি বার নিচে থাকবে, যেটা গিভেন থাকে সেটা নিচে, আর উপরে থাকে দুইটার ইন্টারসেক্ট। আমি সূত্র লিখে দেবো, এটা তোমরা করবা। তো এখন এই দুটো কোনোটা মান আমাদের কাছে জানা নাই, তো এটাকে যে মানগুলো জানা আছে সেটার মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমাদের টাইপ 1 এর ম্যাথ, শীটে টাইপ 1 এর ম্যাথ। তাহলে এটা হবে কি? প্রবাবিলিটি এ মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। এবার এখান থেকে মান বসো। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি বি কত? প্রবাবিলিটি বি হচ্ছে তোমার হাফ 1/3 মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি কত? 1/4। রেজাল্টটা বলতে পারবা? রেজাল্টটা আপনারা বের করে নেন, কেমন? আমি এখানে বললাম না আর, এখানে বের করে নাও। তারপরে আসো, পটাতে চলে যাই। কারো কোনো কোয়েশ্চেন? 1 নাম্বার বুঝিনি। ওকে, এটা আপনারা করিয়েন, তাহলে হয়ে যাবে। এরপরে আসেন পরটা যাই। কোনো বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য যে কোনো মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করা যায় কি বলে? যে বলছো কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটা মানের সম্ভাবনা যে গাণিতিক সূত্র, তাহলে এটা হচ্ছে কি? সম্ভাবনা। অপেক্ষক বলেন, সম্ভাবনা বিন্যাস, সম্ভাবনা ফাংশন বলেন, একই কথা। তাহলে সম্ভাবনা অপেক্ষক হবে, কেমন? সম্ভাবনা বিন্যাস না, সম্ভাবনা অপেক্ষক। আচ্ছা, একজন পেয়েছে 1/6 আনসার, গুড মৌ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে সম্ভাবনা বিন্যাস হবে না, বিন্যাস অপেক্ষক হবে। সম্ভাবনা ঘনত্ব, সম্ভাবনা ঘনত্ব হচ্ছে কি? যদি সেটা অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন চলকের জন্য, অবিচ্ছিন্ন দেব চলকের জন্য হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এবার আসো, এটা অনেকে একটু সমস্যা হয় যে একটি দৈব চলক y এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন দেওয়া আছে, এখন এত হলে k এর মান কত? তো আগের মতো কাজ চলেন করে দেখাই। এটা হচ্ছে কি? ইন্টিগ্রেশন করতে হবে। লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 2। কাকে ইন্টিগ্রেশন করব? যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে। f of x dx equal to 1 লিখব। আচ্ছা, তো আমরা f of x এর মানটা বসাই, চলো। f of x কত? k y স্কয়ার। আচ্ছা, এখানে সরি, এটা ভুল করছি। এখানে তো আমাদের ফাংশনে y দেওয়া আছে, আমি x লিখতে পারবো না। সো f of y dy equal to 1, dy equal to 1। তাহলে k এটাকে বাইরে নিয়ে আসলাম। এটা যদি আপনি করে থাকেন তো করেন, না হলে কিন্তু স্কিপ করতে পারো, কারণ তুমি এখন অনেক বিশাল জিনিস আমি তোমাকে কেমনে বুঝাবো বলো? আমি ধরে নিয়েছি তোমরা মোটামুটি জানো, হ্যাঁ? তো এখন জাস্ট রিভাইজ করছো। তো সূত্র করলে পাওয়ার কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে। 2 ছিল, হয়ে যাবে 3। তারপর আপার লিমিট, লোয়ার লিমিট, এখানে আপার লিমিট, লোয়ার লিমিট। আমি এই পাশে নিয়ে আসি। তাহলে কে, তো আমি উপরে কথা হচ্ছে y³ ডিভাইড বাই 3, আপার লিমিট, লোয়ার লিমিট, 2 0 ইকুয়াল টু 1। তাহলে এবার কি করবো? পুরোটাতে আমরা একবার আপার লিমিট বসাবো। 2³ 3 মাইনাস 0 ডিভাইড বাই 3 1, তাহলে এখানে কত হচ্ছে? 8/3 ইকুয়াল টু 1। তাহলে কে এর মান হচ্ছে, বুঝছো, 3/8। কে এর মান হচ্ছে 3/8, 3 ডিভাইড বাই 8। তারপর দুইটি দৈব চলকের সহবেদকের মান শূন্য হলে তারা অবশ্যই স্বাধীন।
বলছি দুটি স্বাধীন দ্রব্য চলকের সহবেদাঙ্ক শূন্য, তার মানে সহবেদাঙ্ক শূন্য, এটা মানে হচ্ছে কি স্বাধীন। এই যে কোভেরিয়েন্স এভাবে লেখা থাকবে, কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু শূন্য, তার মানে ওই দুটো চলক অবশ্যই স্বাধীন চলক, কারণ স্বাধীন চলকের সহবেদাঙ্ক কি হয়, শূন্য হয়। স্বাধীন চলকের সহবেদাঙ্ক কি হয়, শূন্য হয়। গেল। এবার বলছে কি জেড একটি দৈব চলক এবং এটি ধ্রুবক, তাহলে এটা প্রথমটা কি হবে, হবে না। দ্বিতীয়টা রাইট, ওকে ডান। আমরা ওই যে বৈশিষ্ট্য চারটা পড়ছি না, ওই চারটা থেকে চলে আসছে। নিচের কোনটি সম্ভাবনা অপেক্ষকের বৈশিষ্ট্য? সম্ভাবনা অপেক্ষক মাস বি কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। হ্যাঁ, তো সম্ভাবনা মানগুলা যদি এটা সম্ভাবনা নির্দেশ করে, তাহলে সে সম্ভাবনা নির্দেশ করলে সে মানগুলা 1 থেকে ছোট আসবে, সবগুলো মান যোগ করলে 1 আসে। তাহলে এই কথাটা রাইট, 2 নম্বরটা রাইট, যে প্রত্যেকটা সম্ভাবনা মান, আর নরমালি বলো সম্ভাবনা মান কি, 0 থেকে 1 এর মধ্যে না? তাহলে সম্ভাবনা অপেক্ষক কি করে, সে সম্ভাবনাতেও দেয়, তাহলে সে কি কোনো 1 থেকে বেশি দিবে, দিবে না, সে 0 থেকে 1 এর মধ্যেই মান দিবে। দুইটি অধীন দ্বৈব চলকের ক্ষেত্রে ভেরিয়েন্স এক্স দেওয়া আছে, ভেরিয়েন্স ওয়াই দেওয়া আছে, কোভেরিয়েন্স 4 দেওয়া আছে, তাহলে এটা কত? এটা একটু ইম্পর্টেন্ট বলা যায়, তো এটা দেখাই দিই। এটা অনেকে আলোচনা করে না। তাহলে ভেরিয়েন্স এক্স প্লাস ভেরিয়েন্স ওয়াই প্লাস 2 CV এক্স ওয়াই, সূত্রটা লিখে রাখেন। হ্যাঁ, যদি এখানে মাইনাস হয়, যদি এখানে এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে এখানে মাইনাস হবে। তো মান বসাই। আমাদের ভেরিয়েন্স এক্স কত, 8, ভেরিয়েন্স ওয়াই কত, 6, প্লাস 2 ইন্টু 4 দেওয়া আছে, ঠিক আছে, বসালাম। তাহলে কত, 14 যোগ 8, 22, রেজাল্ট হচ্ছে 22। যদি ভেরিয়েন্স এক্স মাইনাস ওয়াই বের করতে বলতো, সূত্রটা হয়তো এরকম, ভেরিয়েন্স এক্স প্লাস ভেরিয়েন্স ওয়াই মাইনাস 2CV, মানে কোভেরিয়েন্স আর কি, সিওভি মানে কোভেরিয়েন্স এক্স ওয়াই, তখন মাইনাসটা এখানে হতো, ঠিক আছে, মাথায় রাখেন। আর আরেকটা কথা মজা কাহিনী বলে দিই, একটা এমসিকিউ বলে দিই। হ্যাঁ, এমসিকিউ বলে দিই, এটা একটু ইম্পর্টেন্ট, এটা না বলে থাকতে পারছি না, এটা একটু বলে দিই, লোভ হচ্ছে। এখন দেখো, যদি দুইটা স্বাধীন চলক হয়, তাদের বেলায় দুটো স্বাধীন হলে, এটা আমি সুন্দর করে লিখে দিই, এক্স ওয়াই স্বাধীন দৈব চলক হলে, স্বাধীন দৈব চলক হলে ভেরিয়েন্স এক্স প্লাস ওয়াই সমান হবে ভেরিয়েন্স এক্স প্লাস ভেরিয়েন্স ওয়াই, আর যদি মাইনাসেরটা হয় তাও কিন্তু ভেরিয়েন্স এক্স প্লাস ভেরিয়েন্স ওয়াই হবে। আর যদি স্বাধীন না হলে, এক্স আর ওয়াই স্বাধীন না হলে, মানে অধীন হলে, তাহলে এক্স ওয়াই অধীন হলে, তখন ভেরিয়েন্স এক্স প্লাস ওয়াই সমান হবে ভেরিয়েন্স এক্স প্লাস ভেরিয়েন্স ওয়াই প্লাস 2 কোভেরিয়েন্স এক্স ওয়াই। আর যদি মাইনাসেরটা হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ভেরিয়েন্স এক্স প্লাস ভেরিয়েন্স ওয়াই মাইনাস 2 কোভেরিয়েন্স এক্স ওয়াই। বুঝতে পারছো, স্বাধীন হলে তো কোভেরিয়েন্স এক্স ওয়াইটা 0 হয়ে যায়। হ্যাঁ, এখন কোশ্চেন আসবে, স্যার এখানে মনে হয় ভুলে মনে হয় আপনি এখানে মাইনাস দেন নাই, এখানে মনে হয় মাইনাস হবে না। তুমি খেয়াল করো, স্বাধীন হলে তো এই পার্টটা 0 হয়ে যায়। তো এই দেখো তো, দোনোটার এই পার্টটা একই না, একই তো, চেঞ্জটা কোথায় হচ্ছে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, এই জায়গাটাই হচ্ছে। সো এই কারণে স্বাধীনের বেলায় এই পার্টটা 0 বিদায়, তো তখন দোনোটার বেলায় প্লাস বলো মাইনাস বলো, দোনোটার বেলায় এই পার্টটা সমান হয়ে যায়। এটা এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, কালকে আসতেও পারে। এরপর আসো, পরটাতে চলে যাই, আবার স্ক্রিনটা একটু বড় করে দিই। কি বললো, দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্র পরিঘাতের মান কত? দ্বিতীয় কেন্দ্র পরিঘাত মানে কি ভাই, ভেদাঙ্ক না? হ্যাঁ, ভেদাঙ্ক, তাহলে পরিমিত ব্যবধান হবে না, ভেদাঙ্ক, ভেদাঙ্ক কত, এনপিকিউ দেখছো, কোথায় কোথায় প্যাচ দিছে। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে পি সমান কিউ পি, মানে হইতে পারে, তিনটা হইতে পারে। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে পি কিউ সমানও হতে পারে, হলে তখন আমরা ওটা বলি সুষম বঙ্কিম বা প্রতিসম বঙ্কিম বলি না, প্রতিসম বলি। আর পিটা বড় হলে তখন বলি ঋণাত্মক বঙ্কিম, আর পিটা ছোট হলে আমরা বলি ধনাত্মক বঙ্কিম, ঠিক আছে। সো এটা তিনটা হইতে পারে, সঠিক উত্তর তিনটা। এবার পরেরটা দেখি, 22 সালের প্রশ্ন আমরা দেখি। পশুবিন্যাসে পরিমিত ব্যবধান 4 হলে এর গড় কত? পরিমিত ব্যবধান কত? 4।
পরিমিত ব্যবধান কি রুট থিটা ইকুয়াল টু 4, তাহলে গড় কত? গড় হচ্ছে থিটা, তাহলে বর্গ করে দিই 16, তাহলে 16 হচ্ছে আনসার। ঠিক আছে? পশুবিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো পশুবিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক বলছে দেখো। ঋণাত্মক বঙ্কিম নো, অতিসূচালো হ্যাঁ, অলওয়েজ অতিসূচালো, অলওয়েজ অলওয়েজ ধনাত্মক বঙ্কিমও অতিসূচালো, ধনাত্মক বঙ্কিমও অতিসূচালো, এটা মনে রাখিও। পশুবিন্যাস সর্বদা দেখো কোনো রকম তথ্য ছাড়াই আমরা বলে দিতে পারি। হ্যাঁ, কোনো রকম তথ্য ছাড়াই বলতে পারি যে পশুবিন্যাস ধনাত্মক বঙ্কিম এবং অতিসূচালো। দেখছো প্রমাণ পাইছে, চলে আসছে। কোন বিন্যাসে গড় উহার পরিমিতি সমান? পশুবিন্যাস। পশুবিন্যাসে গড় আর ভেদাঙ্ক সমান। কোন বিন্যাসে গড় সেটা দুটোটাই থিটা নাকি? গড় ভেদাঙ্ক দুটোই কি পরামিতি যে থিটার সমান। ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা, ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার কি নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা, যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা নিশ্চিত ঘটনা। নিম্নে কোন খাতে জনসংখ্যা পরিবর্তন অপরিবর্তিত থাকবে? এখন ঝামেলা হয়েছে স্যার, এখানে জিআরআর ইকুয়াল টু 1ও আছে, আবার এনআরআর ইকুয়াল টু 1ও আছে। এখন আমরা কি করব? আগেটাতে তো শুধু জিআরআর ইকুয়াল টু 1 ছিল, এখন দুটোই আছে। এখন কি করব? আর কোনো মন্তব্য আছে? হুম? জিআরআর ইকুয়াল টু 1 লিখবেন, ঠিক আছে? এনআরআর না। হ্যাঁ, যদি ধরো কোনো অপশন নাই, শুধু এনআরআর ইকুয়াল টু 1 আছে, তখন চুজ করতে পারবো, বাট জিআরআর নাই, এনআরআর আছে শুধু, তো এনআরআর ইকুয়াল টু 1 লিখবা। মানে একটু ডিপ কনসেপ্ট। জিআরআর ইকুয়াল টু 1, হ্যাঁ, জিআরআর ইকুয়াল টু 1 লিখবো। 6 নম্বর, সন্তান ধারণের সক্ষম মহিলাদের বয়সের সীমাস্ত মান কত? সন্তান ধারণের সক্ষম 15 থেকে 49, 15 থেকে 49। এটা হচ্ছে ওই যে প্রজনন বয়স সীমা আর কি, প্রজনন বয়স সীমা কত? 15 থেকে 49। কোন দেশের সিভিআর এত, সিরিয়ার এত, ওই দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? বৃদ্ধি বিয়োগ করে দেন না, স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে সিভিআর মাইনাস সিডিআর, বিয়োগ করে দিলে হচ্ছে 17.95 থেকে আমি বাদ দিব 4.85, বাদ দিয়ে দিব। ঠিক আছে, সিভিআর থেকে সিরিয়ার স্বাভাবিক বৃদ্ধির হার কত আসতেছে? আল্লাহ রে, কত? এখানে তো এখানে আনসার তো নাই। 17.95 বিয়োগ 4.85, এখানে আসতেছে কত? 13.1, 13.1 কই? এটা মনে ভুলে এখানে দিছে, হ্যাঁ। আচ্ছা বুঝছি, ওটা হাজারে ছিল, আর বৃদ্ধির হারটাকে ওরা কিসে কনভার্ট করছে জানো? ওরা শতকরায় কনভার্ট করছে, মানে 100তে কনভার্ট করছে। আমরা সিরিয়াতে হাজারে, 1000-এ, তাই না? তো 1000 থেকে কনভার্ট করে শততে নিয়ে আসছে, 100তে নিয়ে আসছে। তো ওই জন্য 1000-এ 13.1 জন, তাহলে 100-তে কতজন? 1.31 জন। ঠিক আছে, আনসার এটা। একটা হাজারের, কারণ সিরিয়াতে হাজার হিসেব করা হয়। পরীক্ষণে ক্ষুদ্রতম এককে কি বলে? চেষ্টা। চেষ্টা, চেষ্টা, চেষ্টা। একদম সহজ। দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে দুটি লেজ পাওয়ার সম্ভাবনা কত? দুটি লেজ পাওয়ার সম্ভাবনা মানে দুইটা লেজ আসতে পারে এরকম ফলাফল আছে একটা, টিটি। তাহলে মোট ফলাফল 4টা। হলো 1/4। 1/4 আছে? আছে তো। ওই নমুনা ক্ষেত্রটা মনে করো, চলে আসবে। তারপরে এটা দেখি। তাহলে কোনো একটা সম্ভাবনা মান 0 থেকে 1 এর মধ্যে, তাহলে অনিশ্চিত ঘটনা। দেখছো? আমরা বলছি যে চলে আসছে। তারপরে দুইটি ঘটনা এ ও বি বর্জনশীল হলে কোনটা সঠিক? বর্জনশীল হলে এটাও সঠিক, এটাও সঠিক। 2 আর 3। আসেন, একটি ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষায় উপরে পিঠে মৌলিক সংখ্যা পাওয়ার ঘটনা এ এবং 2 দ্বারা বিভাজ্য পাওয়ার ঘটনা কি? মৌলিক মানে কি? এখানে মৌলিক কি বিজোড়? মৌলিক মানে কি বিজোড়? মৌলিক সংখ্যা কোনগুলোকে বলে? বলতে পারবা? 1 থেকে বড় এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এটা ভাগ যায় না। 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ওটাকে ভাগ করা যায় না। ওইরকম সংখ্যা আমরা কি বলি জানো? ওটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো আসলে আমরা এটা শিখে নিই চলো। যেমন ধরো নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি? 1, 2, 3, 4, 5, 6। তার মধ্যে এ হচ্ছে কি? এ হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5। আর বি হচ্ছে তোমার 2 দ্বারা বিভাজ্য মানে জোড় সংখ্যা 2, 4, 6। ঠিক আছে? এদের ঘটনা। তাহলে এখন
এ ইউনিয়ন বি করলে কি পাচ্ছি? এ ইউনিয়ন বি করলে 2, 3, 4, 5, 6 পাচ্ছি, তাই না? 2, 2, 3, 4, 5, 6 ওকে, তাহলে কয়টা আছে? 5 টা। তাহলে সম্ভাবনা কত হবে বলো তো? একদম সহজ। সম্ভাবনা কত হবে? 5 ডিভাইড বাই 6, 5 ডিভাইড বাই 6। তাহলে 5 ডিভাইড বাই 6 কত হয়? 5 ডিভাইড বাই 6 0.83। এই যে সঠিক উত্তর। আচ্ছা, এবার হচ্ছে এ ও বি ঘটনাতে কিরূপ ঘটনা? এখন এদের মধ্যে কমন আছে? আছে তো, এটা কমন আছে। এই যে এ মানটা কমন আছে, 2 কমন আছে, তাহলে এটা অবর্জনশীল বলা যায়। অবর্জনশীল বলা যায়। অবর্জনশীল। তাহলে এই যে অবর্জনশীল, আনসার হচ্ছে কি? অবর্জনশীল। ঠিক আছে? অবর্জনশীল হচ্ছে আমাদের আনসার। তারপরে আসেন, নিচের কোনটি দৈব চলক? হ্যাঁ, দৈব চলক কাকে বলে? যে যেটাতে সম্ভাবনা থাকবে, প্রতিটা মানে একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো মধ্যে হেডের সংখ্যা, এটা সম্ভাবনা থাকবে, এটা সার্টেন আনসার্টেন ইভেন্ট। আর এটা তোমার বুঝাচ্ছে যে এতবার পড়ছো তুমি এটাই তাকাবা। কোন দৈব চলকের মানগুলো হতে উহার গাণিতিক প্রত্যাশার বিয়োগফলের বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে। ভেদাঙ্ক, ভেদাঙ্কের সংখ্যাটা মনে আছে? হ্যাঁ, ভেদাঙ্ক ভেরিয়েন্স এক্স, সেটা হচ্ছে কি? প্রতিটা মান থেকে গাণিতিক প্রত্যাশিত মানের ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে আমরা ভেদাঙ্ক বলি। এটাই এখানে বলছে। কোন দৈব চলকের মানগুলোতে উহার গাণিতিক প্রত্যাশার বিয়োগফলের বর্গের প্রত্যাশিত মানকে ভেদাঙ্ক বলে। ভেদাঙ্কের সংজ্ঞা এটা। সো এটা অনেক সময় আমাদের সৃজনশীলে ক তে আসবে। সৃজনশীল কোথায় আসবে? ক তে আসবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা তোমাকে একটু বলে দিই যে ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারে এমসিকিউ গুলা একটু কম রিপিট হয়, মানে একটু কম আর কি, তো হয়, তবে একটু কম রিপিট হয়। চেষ্টা করো হুবহু দেয় না, একটু ঘুরে দেওয়ার চিন্তা করে। সো সেকেন্ড পেপারটা নিয়ে একটু আমাদের মনে হয় কনসার্ন থাকা উচিত। হুম, একটু ভালো করে মনোযোগ দিয়ে করেন, যাতে সিমিলার টাইপস আর কিছু হলে প্রমাণ করতে পারেন বা সলভ করতে পারো। এবার এখানে কি বলছে? যদি ওয়াই ইকুয়াল টু এত হয় তবে এত এর মান কত? তাহলে ওই যে বললাম তোমাকে, সিম্পলি তুমি ভেরিয়েন্স নাও। ভেরিয়েন্স নিলে এখানে কি হচ্ছে? ভেরিয়েন্স ওয়াই নিলে ভেরিয়েন্স 5x প্লাস 3, তো আলাদা করে ফেললে ভেরিয়েন্স 5x প্লাস ভেরিয়েন্স 3, তো ভেরিয়েন্স 3 তো 0 হয়ে যাবে, আর 5টা বাইরে আসলে 25 হয়ে যাবে। তাহলে ভেরিয়েন্স এক্স, না সরি, ভেরিয়েন্স কেন নিয়েছি? এটা তো হবে এক্সপেকটেশন, ওটা তো ই বলছে। তাহলে এক্সপেকটেশন যদি নেই 5x প্লাস 3, তাহলে আলাদা করে লিখলে কি হবে? 5x প্লাস এক্সপেকটেশন 3, তাহলে 5টা বাইরে আসলো, এক্সপেকটেশন এক্স, আর ধ্রুবকের গাণিতিক প্রতিশত ধ্রুবকে, তাহলে 5x এটা। তাহলে আমাদের কোনটা সঠিক হচ্ছে জানো? শেষেরটা। এইটা থেকে আমি আবার বলে দিচ্ছি, এটা থেকে মাস্ট আসবে। এটা আর ভেদাঙ্ক থেকে মাস্ট একটা আসবে, কালকে তুমি এটা পাবা। ওয়াই একটি দৈবচলক, ভি একটি ধ্রুবক, তাহলে এখান থেকে কোনটা সঠিক? প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক, তৃতীয়টা সঠিক না, দ্বিতীয় এখানে একটা স্কোয়ার হওয়া উচিত ছিল, তো যেহেতু নাই, ভুল। ধ্রুবকে ভেদাঙ্ক শূন্য, সো এখানে কিছু নাই। এবার আসেন, এই যে দেখছো আমরা এটা কিছুক্ষণ লিখে দিছিলাম। তো এটা কখন হয়? মানে প্লাস হোক মাইনাস হোক দুটো বেলা, এইটা কখন? যখন এই চলকদের কি হবে? স্বাধীন হবে। চলকদের কি হবে? স্বাধীন হবে, তখন এই কথাটা সত্য হয়, লিখে দিয়েছিলাম। এই যে ইনফরমেশনগুলো লিখে রাখবা। তো এইটা ভেরিয়েন্স সেকশন 5 বলে, এটা মান কত? তো একদম সোজা, আলাদা করে লিখি 3x প্লাস ভেরিয়েন্স 5, তো ভেরিয়েন্স 5 তো 0 হয়ে যাবে, তো 3কে বাইরে আনলে 9, মানে 3 স্কোয়ার, তাহলে ভেরিয়েন্স এক্স কত? 5, 5 নং কত? 45। আনসার এখানে পেয়ে গেছি। এটা একটা আসবেই, একটা দুটো আসবেই, এইগুলা ইউজ করে ম্যাথগুলো খুব, মানে ফেভারিট আর কি, স্যারদের জন্য খুব ফেভারিট। দ্বিপদী পরীক্ষা, আমরা স্যার তো, আমরা তো জানি, আমরা প্রশ্ন করে আমরা জানি না যে কোন টাইপসের ম্যাথগুলো মানে একটু ফেভারিট থাকে। তো যেহেতু কলেজের টিচার, প্রশ্ন করতে হচ্ছে, তো আমরা তো জানি কোনগুলা আসতে পারে। সো তুমি এটা মাথা রাখিও। হ্যাঁ, যেগুলো বলবো এগুলো একটা ইম্পর্টেন্ট। দ্বিপদী পরীক্ষার প্রতিটি চেষ্টায় কতটি ফলাফল পাওয়া যায়? দ্বিপদী পরীক্ষার প্রতিটি চেষ্টায় কয়টা? দুইটা ফলাফল। ওই যে বললাম দুইটা, দুই, দ্বিপদী মানে দুই। আচ্ছা, এবার আসেন, কোনো কিছু হার্ড না ভাই, কোনো কিছু হার্ড না, পড়ো। যত বেশি হার্ড প্র্যাকটিস করবো তত বেশি কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দ্বিপদী বিন্যাসে পরামিতি এন ও পি হলে পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান রুট ওভার এন পি কিউ। জানা আছে না? এগুলো কঠিন, কঠিন না। কোন বিন্যাসে, কোন বিন্যাসে গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়? কোন বিন্যাসে? হ্যাঁ, এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসে।
গড়টা ভেদাঙ্ক থেকে বড়। পৈষ্যবিন্যাসে কি সমান। দ্বিপদী বিন্যাস কখন অনতিসূচল হয়, কখন অতিসূচল হয়? আচ্ছা, ওটা শিখাতে চাই নাই কিন্তু চলে আসছে। আচ্ছা, 1/6 0.17। আচ্ছা, এই শর্টকাটটা একটু বুঝিয়ে দিই, এটার একটা ব্যাখ্যা দিই তোমাকে, তাহলে বুঝতে পারবা। এটা একটা জিনিস সুন্দর আছে, আমি দেখাই দিই তোমাকে। ভাগ্য ভালো, এটা আসছে। দেখো কি বলছে, যে অতিসূচল, তাই তো? তো অতিসূচল কখন হয়? যখন বিটা টু এর মানটা 3 থেকে বড় হবে। আচ্ছা, তাহলে এখন দ্বিপদী বিন্যাস বেলায় সেটা কত? এটা না, 1/6 pq npq গ্রেটার দেন 0 3 3 3 চলে গেল, তাহলে 1/6pq ডিভাইড বাই npq গ্রেটার দেন 0। তো আমি যদি আর গুণ করে ফেলি তাহলে চলে আসবে এইটা। তাহলে আমি যদি 1 কে আবার এই 6pq যে পাশে পাঠিয়ে দিই, তাহলে 6pq, তাহলে pq কে পাশে রাখলাম, তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ালো, যে pq মানে p এবং q গুণফলটা কি হইতে হবে, 1/6 থেকে ছোট হইতে হবে। 1/6 এর মান কত জানো? 0.17। 0.17। তাহলে এইটা একটু দেখো, এইটা হচ্ছে অতিসূচালো। তাহলে দ্বিপদী বিন্যাস কখন অতিসূচালো হবে? যখন পিকিউর গুণফলটা 0.17 বা 1/6 থেকে ছোট হবে। তাহলে বড় হলে হবে অনতিসূচালো। বড় হলে শর্টকাটটা বলে দিচ্ছি আর কি, অনতিসূচালো। আর সমান হলে মধ্যম সূচালো। পি কিউ ইকুয়াল টু 0.17 হলে এটা হচ্ছে লিখে রাখতে পারো, এটা হচ্ছে মধ্যম সূচালো। ঠিক আছে, ইনফরমেশনগুলো চলে আসছে। তাহলে এখানে সাথে মিলাও, এখানের সাথে মিলালে কি হয়, ছোট হইতে হবে বলছি না, তাহলে ছোট, তাহলে আনসার হচ্ছে খ, 0.17 থেকে ছোট। এরপর আসো, কোন একটি দ্বিপদী বিন্যাসের গড় 12, ভেদাঙ্ক 6, চেষ্টার সংখ্যা কত, মানে এন এর মান বের করতে হবে। এটা আমি করে দিব না, এটা আপনারা করবেন। গড় হচ্ছে এনপি সমান 12 দেওয়া আছে, এনপি সমান 12 দেওয়া আছে, আর ভেদাঙ্ক এনপি কিউ সমান 6 দেওয়া আছে। বের করেন আপনি, আমি এখানে দেখাবো না, এটা আপনাকে পারতেই হবে। এরপর এনপি কিউ বের করে ফেললে বিন্যাসটা কোন ধরনের সূচলতা বের করেন, বক্রমতা বের করেন, করে দেখেন কোনটার সাথে মিলে। এই দুটো জিনিস তো আপনাদের করতেই পারেন, যেহেতু এটা অলরেডি করছো। আর আছে? আর নেই? ও শেষ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এত পর্যন্ত করে ফেললাম। তাহলে আশা করি ক্লাসে যারা করেছো তোমাদের জন্য উপকার হলো।